ঠিক আছে, আজকে তাহলে আমরা ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ম্যাথামেটিক্স এই ব্যাপারটা নিয়ে কিছু জেনারেল ডিসকাশন করব। তোমরা যারা আমার অনলাইন পেড ব্যাচে আছো তারাও কয়েকটা প্রশ্ন করেছিলে আমাকে, আমি প্রথমে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, তারপর আরো অন্যান্য ব্যাপারগুলো দেখব। আমি স্ক্রিনে দেখাচ্ছি, ঠিক আছে, যা যা ডাউট হবে আমায় বলতে পারো। দেখা যাচ্ছে নিশ্চয়ই স্ক্রিনটা? ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা বলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। প্রথমেই যেটা তোমরা বলেছিলে যে এই যে পিএসসি ম্যাথামেটিক্স এর জন্য রিভিশন ব্যাচ, তোমরা জানো যে 2024-এ আমি একটা ব্যাচ আরম্ভ করেছিলাম। মার্চ 2024-এ আমি একটা ব্যাচ আরম্ভ করেছিলাম। এই যে এই ব্যাচটা আমি তখন আরম্ভ করেছিলাম, আর ব্যাচটা কমপ্লিট হয়েছে ডিসেম্বর 2024-এ। এবং যখন গেজেট বেরিয়েছিল আগের বছর 2024-এ, আমি তখন বলেছিলাম যে নোটিফিকেশন বেরোনোর আগে আমরা কিন্তু সিলেবাস কমপ্লিট করব, তারপর যাদের কমপ্লিট হয়ে যাবে তারা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এই মতোই কিন্তু ব্যাচটা আরম্ভ হয়েছিল। তোমরা অনেকেই বলছো যে একটা রিভিশন ব্যাচ যেন হয়, তো আমি একটা মোটামুটি প্ল্যান করেছি। এখনো কোনো ডেট বা কবে স্টার্ট হবে এখনো কিছু ডিসাইড করিনি, ওটা ডিসাইড করে আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে যারা পেড ব্যাচে আছো দেখতে পাবে। তো এটা জয়েন করার জন্য তোমরা অলরেডি যারা আমার কাছে প্রথম থেকে পড়েছো তারাই কিন্তু এই ব্যাচটাই জয়েন করবে, ঠিক আছে, জয়েন করতে পারবে, এবং তারাই কিন্তু জয়েন করলে বেনিফিটেড হবে। আদারওয়াইজ জয়েন করে কোনো লাভ নেই, কারণ এই যে ব্যাচটা হবে এখানে পুরোপুরি প্র্যাকটিস করা হবে, মানে একদম হাই স্পিডে প্র্যাকটিস হবে। এখানে আমি আর কোনো রকম কোনো থিওরি বা কিছু নিয়ে আলোচনা করব না। এবার হ্যাঁ, তোমাদের কোনো জায়গায় ডাউট যদি থাকে যে এই জায়গাটায় ডাউট আছে, এই থিওরিটা একবার বলে দিতে হবে, সেটা করব। মানে এখানে একদম পুরোপুরি আমরা অন্য লেভেলে প্র্যাকটিস করব। একদম প্রথম থেকে যারা দেখতে চায় তারা কিন্তু এইগুলো দেখতে পারে। ঠিক আছে, বাকি এই ব্যাচগুলোই কিভাবে জয়েন করা যাবে, এই ব্যাচটা বা এই ব্যাচটা যারা জানতে চায় আমায় টেলিগ্রামে মেসেজ করতে পারে, আমি বলে দেব। ঠিক আছে, আর এই যে তোমাদের ব্যাচটা হবে তার জন্য একটা আমি প্রবাবল টাইম টেবিল বলে রেখেছি। তোমাদের যখন এই ব্যাচটাও হয়েছিল, এই যে পিএসসি 2024-এর ব্যাচটা, তখনও কিন্তু এই টাইমেই ক্লাস হতো। ঠিক আছে, সন্ধ্যে 6টার থেকে রাত 9টা অবধি 3 ঘন্টার আমি কিন্তু স্লট রেখেছি। এবার যেমন টাইম লাগবে তেমন হবে। এই দুদিন কিন্তু ক্লাস হবে, তোমরা এই দুটো দিন ফাঁকা রাখবে, হলে এই দুটো দিনের মধ্যেই হবে ক্লাস, মানে এই দুদিনই ক্লাস হবে, অন্য কোনো টাইমে হবে না। ঠিক আছে, আর এই যে ব্যাচটা চলবে এই ব্যাচটার জন্য আমি একটা মান্থলি ফিজ রেখেছি। আমি চাইলে এটা এমনিও করতে পারতাম, কিন্তু যখন কোনো কিছু এমনি করা হয় সেটার কোনো গুরুত্ব থাকে না। এটাই যখন তুমি একটা ফিজ দিয়ে করবে তখন তোমার মধ্যে একটা সিরিয়াসনেস কাজ করবে যে আমি টাকা দিয়েছি, আমায় ক্লাসগুলো করতে হবে। আর যেহেতু এটা রিভিশন ব্যাচ, এটা রেকর্ডিং দেখে তেমন কোনো লাভ হবে না। যারা লাইভ ক্লাসে জয়েন করবে আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে তারাই কিন্তু বেশি বেনিফিটেড হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে বলার ছিল, বলে দিলাম। আর আমার ইউটিউব চ্যানেল তোমরা জানো, টেলিগ্রাম গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেল, তোমরা এখানে জয়েন করতে পারো। এই ব্যাপার। আর একটা ব্যাপার একটু দেখিয়ে দিই, যে তোমরা এখনো অবধি যারা পেড ব্যাচে আছো তারা কোন কোন জায়গায় জয়েন করে আছো। ঠিক আছে, তারা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আছো যেখানে তোমরা পিডিএফ ফাইলগুলো দেখতে পাও। ঠিক আছে, এই একটা ব্যাপার। এই একটা টেলিগ্রাম গ্রুপে আছো, এটাই হচ্ছে তোমার ওই ডাব্লিউবিপিএসসি 2024-এর যে ব্যাচটা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ওই ব্যাচটা যেটার আমি নাম দিয়েছিলাম এসএলএসটি ম্যাথস 2024। এই নামটা দেওয়া ছিল কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি ওই সিলেবাসটাই কভার করিয়েছি। আর এই ক্লাসরুমে তোমরা টিচমিন্টে মক টেস্ট দিতে পারবে,
এখানেও তোমরা আছো। এই যে টেস্ট বলে যে জায়গাটা আছে, এখানে গেলে মক দেওয়া যাবে। আর একটা টিচমেন্ট ক্লাসরুম আছে, যেখানে তোমাদের ওই এই ক্লাসগুলো হতো 2024-এ যে ব্যাচটা হয়েছিল WBPSC-র জন্য। লাইভ ক্লাসগুলো এখানে আমি নিতাম। আর এটা হচ্ছে ওল্ড রেকর্ডেড ব্যাচের ইউটিউব প্লেলিস্ট, যেটা আমি তোমাদের পেড গ্রুপে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে আমার বলার ছিল। তো এটা হলো। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব আজকে, এগুলো তো গেল। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো, আমি যেটা আলোচনা করতে চাইছি 2015-তে কি হয়েছিল, এই ব্যাপারটা আমাদের জানা দরকার আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ 2015-র ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যখন WBPSC 2015-র নোটিফিকেশন বেরিয়েছিল, এটা হচ্ছে তোমার নোটিফিকেশনটা। এখানে বুঝতে পারছো এই পোস্টগুলো পার্মানেন্ট পোস্ট। ঠিক আছে, আর এবার দেখো এখানে কি কি টাইপের পোস্ট ছিল। প্রথমে ছিল অ্যাসিস্ট্যান্ট মাস্টার, বাংলা মিডিয়াম, মানে এগুলো হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে না। তো এইখানে অ্যাকচুয়ালি যেগুলো হয়, মানে এবারেও যে নোটিফিকেশনটা দিয়েছে ওখানেও কিন্তু বলা আছে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, মানেটা হচ্ছে যে যারা মাস্টার তারা মেল, আর যারা মিস্ট্রেস তারা হচ্ছে ফিমেল। তাহলে এখানে যখনই কেউ মাস্টারের জন্য অ্যাপ্লাই করছে, ওখানে মেল ভার্সাস মেল ফাইট হবে। আর যখনই কেউ মিস্ট্রেসের জন্য অ্যাপ্লাই করবে, ফিমেল ভার্সাস ফিমেল ফাইট হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট মাস্টার বাংলা মিডিয়াম বলাই আছে যে ওমেনরা আনসুটেবল, মানেটাই হচ্ছে যে ওমেনরা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না, তাদের জন্য আলাদা জায়গা আছে। এবার আমরা দেখছি 2015-তে ম্যাথামেটিক্সে কতগুলো ভ্যাকেন্সি ছিল। ম্যাথামেটিক্স, এই দেখো 15। 15 মানে কত, 15টা ভ্যাকেন্সি ছিল টোটাল। তার মধ্যে একটা হচ্ছে ওবিসি এ এবং বি এর জন্য, ইচ বলেছে, 1 ইচ, তার মানে এখানে একা রেখে 2 চলে গেল। এসসির জন্য 3টে, এসটির জন্য একটা, তাহলে 6টা সিট এখানে চলে গেল 15-র মধ্যে 6টা। তাহলে যারা জেনারেল বা ইউআর, তাদের জন্য কতগুলো রইলো, 9টা। এই 9টা হচ্ছে তোমার জেনারেলের সিট ছিল। এটা হচ্ছে জেনারেল, বোঝা গেল এটা? বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপর দেখো এটা হলো এখানে। এরপরে আমরা দেখছি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়াম, মানে এটা পুরো মাস্টারের ব্যাপারটা প্রথমে বলা আছে। এই দুটো 2015-র কথা বলছি আমরা। হ্যাঁ, তো প্রথমে দেখলাম অ্যাসিস্ট্যান্ট মাস্টার বাংলা মিডিয়াম, এবার দেখছি ইংরেজি মিডিয়াম। তো যেহেতু মাস্টার, এখানেও কিন্তু ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে স্কুলগুলো ক টাইপের হয় বোঝা গেল। পিএসসির ক্ষেত্রে, পিএসসির ক্ষেত্রে 2 টাইপের স্কুল হয়, একটা হচ্ছে বাংলা মিডিয়াম স্কুল, আর একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। বাংলা মিডিয়াম স্কুলে আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। ঠিক আছে, এই ব্যাপার। তার মানে টোটাল 2 2 4টে, 4টে নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে, মাস্টারের 2টো মিডিয়ামে আর মিস্ট্রেসের 2টো মিডিয়ামে। এবার দেখো ইংলিশ মিডিয়ামের গল্পটা একটু দেখো। ম্যাথামেটিক্সের কতগুলো ভ্যাকেন্সি ছিল, 22, মানে 22টা ভ্যাকেন্সি ছিল। এবার এখানে কি আছে দেখো, ওবিসি এর জন্য 2টো, ওবিসি বি এর জন্য একটা, 5টা হচ্ছে এসসির জন্য, 1 ইচ ফর এসটি অ্যান্ড পিডি। আচ্ছা, তার মানে এই যে এইখানে এসটি এবং যারা ফিজিক্যালি ডিসেবলড
তাদের জন্য একটা করে, মানে এখানে 1 আর 1 দুটো। তাহলে এখানে কতগুলো চলে গেল, 2 আর 1 3, আর 5 8, আর 2 10, 10টা সিট কিন্তু এখানে চলে গেল। তাহলে জেনারেল বা ইউআর তাদের জন্য থাকছে কতগুলো, 12টা। এটা হচ্ছে তোমার জেনারেল বা যারা ইউআর তাদের জন্য এতগুলো রইলো। আমরা জেনারেল গুলো দেখছি, ঠিক আছে, অনেকেই জেনারেল আছে। আচ্ছা, এটা হলো 22টা আমি দেখলাম টোটাল সিট, তার মধ্যে জেনারেলের রয়েছে কটা, 12টা। আর এখানে কতগুলো ছিল, জেনারেলের 9টা। তাহলে দেখো 9টা 12টা, তাহলে যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য টোটাল কতগুলো সিট দেখতে পেলে, 21 টোটাল, দুটো মিলিয়ে। ঠিক আছে, এটা ক্লিয়ার থাকা দরকার। এরপর দেখছি অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, মানে এখানে হচ্ছে আমাদের কি হবে, ম্যাডামরা এখানে পড়াবেন ফিমেল। এখানে কি বলা আছে, মেন আনসুটেবল, মানে এখানে যারা মেল ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, যেমনটা ওখানে হয়েছিল। আচ্ছা, মিস্ট্রেসের ক্ষেত্রে দেখো ফিমেল ভার্সেস ফিমেল তো ফাইট হবে এখানে। এখানে ম্যাথামেটিক্সের কি গল্প ছিল, এখানে ম্যাথামেটিক্সের টোটাল ভ্যাকেন্সি ছিল 15, মানে 15টা। আচ্ছা, এই 15-র মধ্যে কি ব্যাপার ছিল দেখো, ওবিসি এ একটা, ওবিসি বি একটা, এই যে 1 ইচ বলা আছে, তার মানে এখানে 1 আর 1 দুটো চলে গেল। 4টে এসসির জন্য 1 ইচ ফর এসটি অ্যান্ড ফিজিক্যালি ডিসেবলড, তার মানে এখানেও 1 আর 1 2। তাহলে কতগুলো হলো, 2 আর 4 6 আর 2 8টা, 8টা সিট এখানে চলে গেল। তাহলে ইউআর এর জন্য কতগুলো পড়ে রইলো, 7। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এটা আমরা দেখলাম। এরপর দেখছি অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম, এটাও তোমাদের ফিমেলদের জন্য। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে স্কুলগুলো। আর এখানে মেল ক্যান্ডিডেট বা মেন আনসুইটেবল, এখানে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে না। বোঝা গেল ব্যাপারটা? এবার এখানে ম্যাথামেটিক্সের গল্পটা দেখো, ম্যাথামেটিক্সের 22, মানে 22টা সিট ছিল টোটাল। তার মধ্যে 3টে ছিল ওবিসি এ এর জন্য, একটা ওবিসি বি, 4টে এসসি, দুটো এসটি, একটা হচ্ছে ফিজিক্যালি ডিসেবলড। 3 আর 1 4, 4 আর 4 8, 3 11, 11টা সিট এখানে চলে গেল। তাহলে জেনারেল বা ইউআর তাদের জন্য কতগুলো রইলো, 11টা। তাহলে ফিমেলদের ক্ষেত্রে এখানে 11টা আর এখানে 7টা, টোটাল আমার হচ্ছে কত, 18। ঠিক আছে, তাহলে ফিমেলদের ক্ষেত্রে দেখতে পেলে টোটাল 18টা, আর মেলদের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, টোটাল 21টা। ঠিক আছে, আমি জেনারেলের কথা বলছি। এই হচ্ছে ব্যাপার, দুটো মিডিয়াম মিলিয়ে। এতদূর ক্লিয়ার তো, যা যা বললাম? এই গল্প ছিল 2015। এবার এখানে পে স্কেল বলা আছে, তোমরা দেখতে পারবে, যাদের মাস্টার ডিগ্রি করা আছে তাদের পে স্কেল এরকম আছে, আর যাদের অনার্স করা আছে তাদের জন্য এরকম। এবার দেখো এখানে কি কোয়ালিফিকেশন বলা ছিল, 1A to 1C, এই প্রত্যেকটা জায়গায় এ থেকে সি, ই থেকে এল, মানে মাঝখানে ডিটা বাদ আছে দেখো। ঠিক আছে, ডিটা বাদ আছে, ডিটা লাইফ সায়েন্সের জন্য তাদের আলাদা এলিজিবিলিটি। এ থেকে সি মানে এখানে ম্যাথামেটিক্সও আছে দেখো। দেখো আমরা যদি 4-এর দিকে দেখি, 4-এর এ থেকে সি, 4-এর এ থেকে সি, এই যে, আর তারপর ই থেকে এল বলছে, লাইফ সায়েন্সের জন্য আলাদা বলা আছে। আমরা ম্যাথামেটিক্স এরটা দেখে নিচ্ছি, 4-এর ই থেকে 4-এর এল, এখানে ম্যাথামেটিক্সও আছে। কি বলা ছিল, সেকেন্ড ক্লাস অনার্স, অনার্সে ফার্স্ট ক্লাস হয়, সেকেন্ড ক্লাস হয়, মানে যখন ওই ক্লাস সিস্টেম ছিল। তাহলে যার মানে যাদের সেকেন্ড ক্লাস আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার অনেকে বলবে যে স্যার
আমার তো ফার্স্ট ক্লাস আছে, আমি কি করতে পারবো না? আরে ফার্স্ট ক্লাস থাকলে তো আরোই ভালো, মানে সেকেন্ড ক্লাস থাকলেও করতে পারবে, এরকম বলা ছিল। সেকেন্ড ক্লাস অনার্স বা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি। তার মানে এখানে 2015-তে যেটা বলা ছিল, যাদের অনার্স আছে বা মাস্টার ডিগ্রি আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা বলা ছিল। ঠিক আছে, মানে যে যার সাবজেক্টে থাকতে হবে। যারা ম্যাথামেটিক্সের জন্য অ্যাপ্লাই করবে তাদের ম্যাথামেটিক্সে অনার্স বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। যারা ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করবে, এভাবে তোমার বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বলা আছে। আর লাইফ সায়েন্সের ক্ষেত্রে যারা লাইফ সায়েন্সের তারা এটা দেখে নেবে। আমরা ম্যাথামেটিক্স নিয়ে কথা বলছি তো এটা আমাদের দেখে লাভ নেই আর। এখানে এজ লিমিট কি বলা ছিল, নট মোর দ্যান 32 ইয়ার। ঠিক আছে, আর এটা এখানে বলা আছে। এবার দেখো বাংলা মিডিয়াম স্কুলে কারা পড়াতে পারবে। এবার অনেকে ভাবে যে স্যার আমি নিজে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, আমি কি বাংলা মিডিয়াম স্কুলে অ্যাপ্লাই করতে পারবো না? এরকম কোনো ব্যাপার নয়। এখানে তোমার বাংলা মিডিয়াম স্কুল দেখো, এই যে 1A থেকে 1L, 3A থেকে 3L, 1 আর 3 তুমি দেখো, 1 আর 3 তে কি ছিল? এটা 3। তার মানে কি বাংলা মিডিয়াম স্কুল মিস্ট্রেসের জন্য। ঠিক আছে, আর 1 দেখো, 1-এ কি আছে? বাংলা মিডিয়াম স্কুল মাস্টারদের জন্য, মাস্টার আর মিস্ট্রেস বাংলা মিডিয়াম। তার মানে 1 আর 3-এ বাংলা মিডিয়াম স্কুলের টিচার হওয়ার জন্য কি এলিজিবিলিটি বলা আছে? বাংলা মিডিয়াম স্কুলে টিচার হওয়ার জন্য এলিজিবিলিটি কি বলা আছে? নলেজ ইন বেঙ্গলি। এবার এটা বলতে কি বোঝানো হচ্ছে? স্পোকেন অ্যান্ড রিটেন, যারা বাংলা বলতে পারবে, লিখতে পারবে। ঠিক আছে, তুমি যেই মিডিয়ামের জন্য টিচার হতে চাইছো ওই ল্যাঙ্গুয়েজটা তুমি যদি বলতে পারো বা লিখতে পারো তাহলেই তুমি ওখানে পড়াতে পারবে। কারণ ব্যাপারটা তাই, তুমি ক্লাসে গিয়ে তো কথা বলবে না। বাংলা মিডিয়াম স্কুলে পড়াচ্ছ তুমি, তুমি বাংলা লিখতে পারছো না, তাহলে কিভাবে তুমি বাচ্চাদের বোঝাবে? এই জন্য এই ব্যাপারগুলো এখানে বলা আছে। আর 2A থেকে 2L, 4A থেকে 4L, 2 আর 4 দেখো, 2 আর 4-এ কি আছে? 4-এ কি আছে? অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম, তার মানে ইংলিশ মিডিয়াম স্কুলে ফিমেল। আচ্ছা, আর এখানে কি দেখো, এটা 2 নিশ্চয়ই, হ্যাঁ 2 আর 4। অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়াম, তার মানে ইংলিশ মিডিয়াম স্কুলে মাস্টার বা মিস্ট্রেস 2 আর 4, 2 আর 4 আছে এখানে দেখো। হ্যাঁ, তাদের জন্য কি দরকার? ওই একই, নলেজ ইন ইংলিশ। তার মানে তুমি যখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে তুমি জানো ওই ল্যাঙ্গুয়েজটা স্পোকেন অ্যান্ড রিটেন, মানে বলতে পারতে হবে এবং লিখতে পারতে হবে। তুমি যদি ইংলিশ বলতে পারো এবং লিখতে পারো তাহলেই তুমি কিন্তু ওখানে এলিজিবল। বোঝা গেল? অনেকেই ভাবছিল যে আমি তাহলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারবো না বা অ্যাপ্লাই করতে পারবো না। এটা থাকলে অ্যাপ্লাই করা যাবে, এরকমই বলা ছিল এখানে। কোনো কোয়ারি থাকলে বলতে পারো। এখন অব্দি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তারপর দেখো এখানে এটা বলা ছিল যে তোমার টিচার ট্রেনিং থাকতে হবে, এটা থাকলে ভালো হয়। আচ্ছা, এটা হলো। আর কি বলছে যে যারা সিলেক্টেড হবে তাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো গভর্নমেন্ট স্কুলে পোস্টিং দেওয়া হতে পারে, এটা বলা আছে। এগুলো ট্রান্সফারেবল জব, আর এগুলো কাদের আন্ডারে আছে বলা আছে। আর পরীক্ষার ক্ষেত্রে ফর্ম ফিল আপের তোমার ফিজ এখানে বলা ছিল। যাই হোক, একটা আইডিয়া পাওয়া যাবে। আর হ্যাঁ, কি কি ভাবে এখানে পরীক্ষা হয়েছিল দেখো। স্ক্রিনিং টেস্ট, মানে একটা তোমার ওই যে মানে এমসিকিউ টেস্ট। ঠিক আছে, এটা এখানে বলা ছিল। আচ্ছা, আর তেমন কিছু নেই এখানে। আর হ্যাঁ দেখো, এখানে ফর্ম ফিল আপ হয়েছিল, ফর্ম ফিল আপের জন্য কতদিন টাইম ছিল? আগস্টের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ হয়েছিল 17 তারিখ অবধি। মানে এই তুমি টাইম পেয়েছিলে এখানে ফর্ম ফিল আপ করার জন্য, 2 সপ্তাহ টাইম ছিল ফর্ম ফিল আপ করার। ঠিক আছে, হয়ে গেল এটা।
2015-র গল্প আমরা বললাম। আচ্ছা, এটা হলো। এবারে আমরা দেখছি যে আমাদের 2024-এ যে গেজেটটা বেরিয়েছিল ওখানে কি ছিল, ওখানে অ্যাকচুয়ালি কি কি বলা আছে। 2024-এ এ দেখো, এটা হচ্ছে কলকাতা গেজেট, 2024-এ বেরিয়েছিল 12ই মার্চ 2024। এখানে কি বলা ছিল দেখো, বলা আছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফ্রম ক্লাস 9 টু ক্লাস 12। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এইখানে কিন্তু কোথাও 9, 10 অ্যান্ড 11, 12 এই কথাটা লেখা নেই। এটা এখনো ক্লিয়ার হচ্ছে না যতক্ষণ না ডিটেলড নোটিফিকেশন আসছে। ঠিক আছে, এখানে কিন্তু জাস্ট বলে দিয়েছে ক্লাস 9 টু 12, আলাদা করে এটা বলেনি। তাই এরা এই দুটো পোস্টের জন্য ভ্যাকেন্সি বের করবে নাকি 9 টু 12 এর জন্য সিঙ্গেল ভ্যাকেন্সি বেরোবে, এটা এখনই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আর কোথায় কোথায়, হ্যাঁ বলো। 15-তে কি ছিল? 15-তে কিন্তু কিছু লেখা নেই। ঠিক আছে, ওর গেজেটটা তো আমি দেখতে পাইনি, নোটিফিকেশনটা পেয়েছিলাম, ওখানে তো কিছু লেখা নেই, তুমি দেখতে পেলে। মানে ওই যে পোস্টগুলো বেরিয়েছিল ওখানে দেখো, যারা অনার্স তারাও অ্যাপ্লাই করতে পারছিল, যারা পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি তারাও অ্যাপ্লাই করতে পারছিল। তার মানেটা কি, 9-10-এ অ্যাপ্লাই করার জন্য তোমার জেনারেলি তো অনার্সটা চাওয়া হয়, আর 11-12-এর জন্য মাস্টার ডিগ্রি। তার মানে যদি আমরা ভাবি যে 2015-তে 9 টু 12 ছিল, তাহলে ওখানে দুজনেই এলিজিবল ছিল, এরকম একটা ব্যাপার বোঝাতে চাইছিল। এবার ওই গেজেটটা না দেখলে বলা যাবে না ওদের গেজেটে কি ছিল। হুম, ওখানে কিন্তু কোনো সেকশনের কথা বলা নেই। দেখো 2015-র যে নোটিফিকেশনটা দেখালাম, 9, 10 বা 11, 12 আলাদা করে কিছু বলা নেই। ঠিক আছে, এখানেও ক্লিয়ার নয় ব্যাপারটা, এই জাস্ট লিখে দিয়েছে ফ্রম ক্লাস 9 টু 12, ক্লাস 12, মানে অ্যাজ এ হোল হয়তো বলতে চেয়েছে। বুঝতে পারলে? আর এইখানে কোন কোন টাইপের স্কুল আছে দেখো, পিএসসির আন্ডারে সরকারি স্কুল যেগুলো, এই যে স্কুলগুলো, এই স্কুলগুলো আছে। আচ্ছা, তারপর দেখো আবার এইটাই মানে এখানে ব্যাপারটা বলা আছে, এখানে দেখো কিভাবে রিক্রুটমেন্ট করা হবে। রিটিন এক্সাম হবে একটা, ঠিক আছে, যেটা 2015-তেও হয়েছিল, একটা টেস্ট হয়েছিল, তারপরে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, এটা এই দুটো হবে। প্রথমে রিটিন এক্সাম হবে, তারপর ইন্টারভিউ। এবার দেখো, রিটেনের মার্কস যোগ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলবো, দাঁড়াও, আরেকটু আছে এখন, এখানে একটা পয়েন্ট আছে, এটা বলছি, দাঁড়াও। আগে এটা দেখো, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, যখন তোমার অ্যাপ্লিকেশন করা হবে তখন যেন সমস্ত ডিগ্রি ক্লিয়ার থাকে, মানে এনসিটি যেটা বলে, এনসিটি রুল অনুযায়ী এটা এখানে বলা আছে। এবার যারা অ্যাপিয়ারিং তাদের অ্যালাউ করবে কি করবে না, এটা ডিটেল নোটিফিকেশন এলে বোঝা যাবে, কিন্তু এনসিটি রুল হচ্ছে জেনারেলি তোমার ডিগ্রিটা কমপ্লিট থাকতে হয়। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা দেখো, তুমি যেই মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে চাইছো ওই ল্যাঙ্গুয়েজটা তুমি যেন বলতে পারো এবং লিখতে পারো, যেটা আগেই বললাম আমি। ঠিক আছে, আর এখানে এজ লিমিট বলা আছে, নট মোর দ্যান 36 ইয়ার। এবং এজটা কিভাবে ক্যালকুলেট করা হবে, যেই ইয়ারে নোটিফিকেশন বেরোবে, ঠিক আছে, ওই ইয়ারের জানুয়ারির 1 তারিখ থেকে যা এজ হবে ওটা কিন্তু ক্যালকুলেট করা হবে। ধরো নোটিফিকেশন 2025-এ বেরোলো, ঠিক আছে, তাহলে 2025-এর 1 জানুয়ারি এখান থেকে এজটা কিন্তু কাউন্ট হবে, এই ব্যাপার এখানে বলা আছে। আর সিলেবাস দেওয়া হবে বলে দিয়েছে। আপাতত আমরা 2015 সিলেবাসটা নিয়েই কাজ করছি। আর আমরা এর আগেও দেখেছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সামটা হয়েছিল ওখানে সাবজেক্টের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়নি, এসএলএসটির যে সিলেবাসটা ছিল
2016-তে ওই একই সিলেবাস ওখানেও ছিল মাদ্রাসার পরীক্ষায়। কাজেই সাবজেক্টের সিলেবাস খুব একটা চেঞ্জ হয় না জেনারেলি টিচিং এক্সামে। তো ওটা ধরেই এগোবো আমরা। আর যদি দেখি পরবর্তী সময়ে কিছু আপডেট হয়েছে তখন আমরা ওই টপিকগুলো পরে করে নেব। আপাতত ওই 2015 সিলেবাসটা ধরে কাজ করতে হবে। আর আমরা ওই সিলেবাস ধরেই কাজ করেছি, ঠিক আছে। আমি সিলেবাসটাও দেখাবো কি কি টপিক আছে আর একবার দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে বলেছে রিটিন এক্সাম এবং এগ্রিগেট বলছি এটা। এখানে তোমার একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলবে, যে মিনিমাম এত পেতে হবে তবে তাদের ইন্টারভিউ ডাকা হবে, বা মিনিমাম এত পেলে তারা ফাইনাল মেরিট লিস্টে যাবে। একটা কোয়ালিফাইং মার্কস কিন্তু থাকবে, ওটা কমিশন ঠিক করবে। হলো, এবার দেখো কিভাবে মেরিট লিস্ট তৈরি হবে। তাও হচ্ছে না, হ্যাঁ, কি? মানে প্রাইমারিতে যেরকম বলে দেয় যে 60% পেলে হবে, এটা কি ওরকম বলবে? না না, ওটা 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 কি হচ্ছে বলতো, পরীক্ষা হওয়ার পর নিশ্চয়ই ওটা বলবে, ঠিক আছে। কেমন কোশ্চেন পেপার হয়েছে, কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, অনেকগুলো প্যারামিটার আছে না। এগুলো তো এলিজিবিলিটি টেস্ট নয় না, এটা হচ্ছে তোমার রিক্রুটমেন্টের এক্সাম। আগের থেকে কাট অফ বা কোয়ালিফাইং মার্কস তো বলবে না, ঠিক আছে, বলা উচিত হবে না আগের থেকে। আচ্ছা, এটা দেখো কিভাবে মেরিট লিস্ট তৈরি হবে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড এগ্রিগেট, ঠিক আছে। কিভাবে? তুমি রিটিন এক্সামে কত পেয়েছো এবং ইন্টারভিউতে কত পেয়েছো, এই দুটো মিলিয়ে তোমার ফাইনাল মেরিট তৈরি হবে। তার মানে রিটিনের নাম্বার কিন্তু যোগ হবে, বোঝা গেল? তুমি যেটা বলছিলে রিটিনে কি হবে, রিটিন এবং ইন্টারভিউ এই দুটো মিলিয়ে তোমার মেরিটটা তৈরি করা হবে, ঠিক আছে, বুঝতে পারলে? হুম। তারপর এটা কি, এই কারা এটা নিয়োগ করবে বলা আছে, এগুলো এগুলো তেমন আর কিছু নেই। গেজেটে মোটামুটি এইগুলোই বলা ছিল, যেগুলো গেজেট থেকে আমরা বুঝতে পারলাম, আলোচনা করলাম। এবার 2015 সিলেবাসটা দেখে নিচ্ছি কেমন ছিল। এটা তো হয়ে গেছে, হুম, এটাও বলবো। সিলেবাসটা দেখি। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে তোমার সিলেবাস 2015। সিলেবাসটা দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে নতুন টপিক খুব একটা নেই, একটাই আছে। বাকি যা কিছু আছে সমস্ত কিছুই তোমরা ডাব্লিউবি এসএসসি বা এসএলএসটির জন্য পড়েছো, যেগুলো ওইগুলোই আছে। আর এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের জন্য তেমন কোনো এমসিকিউ বই এখন অব্দি মার্কেটে নেই, ঠিক আছে। এটার এমসিকিউ বই বানাতে গেলে কি করতে হবে, খালি বুলিয়ানটা অ্যাড করে দিতে হবে। যে বইগুলোতে অন্য টপিক গুলো আছে, ঠিক আছে, ওই বইটাই ধরো এমসিকিউ বইটাই যদি বুলিয়ান অ্যালজেব্রার কিছু এমসিকিউ অ্যাড করে দেয়, তাহলে ওটা পিএসসি প্র্যাকটিস বই হয়ে যাবে। কাজেই এই মুহূর্তে এমসিকিউ প্র্যাকটিস বইয়ের জন্য খুব একটা চিন্তা করার দরকার নেই, বোঝা গেল? তোমার কাছে এসএলএসটি যে প্র্যাকটিস বইগুলো আছে ওগুলোই কিন্তু এখন প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সিলেবাস এখানে দেখো কি দেওয়া আছে ম্যাথামেটিক্সের। আর এখানে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, 1.5 ঘন্টা টাইম ছিল। তার মানে 100টা কোশ্চেনের জন্য তুমি টাইম পাচ্ছ 90 মিনিট, যেটা 2015-তে হয়েছিল। এবং পরীক্ষাটা কিন্তু অফলাইনে হয়েছিল, ওএমআর এ হয়েছিল। আর একটা কি ব্যাপার, এখানে 1/3 নেগেটিভ মার্কিং ছিল। এতগুলো প্যারামিটার আছে, 90 মিনিটে 100টা কোশ্চেন। প্রথমত 100 করে আসবো এই ব্যাপারটা কিন্তু ভাবা ভুল, কেউই করতে পারে না, ঠিক আছে। প্রথমেই তোমায় দেখে নিতে হবে যে তুমি কতগুলো করতে পারছো, ওগুলোই ঠিক করে করতে হবে। 1/3 নেগেটিভ মার্কিং আছে, আবার ওএমআর ফিল করতে হবে, এতগুলো ব্যাপার আছে। মানে স্পিড খুব ভালো হতে হবে। তোমরা ভ্যাকেন্সিটা দেখতে পেলে 2015-তে কেমন ভ্যাকেন্সি ছিল, তাহলে ওই পোস্টের জন্য, মানে ওই কটা পোস্টের জন্য, ওই কটা ভ্যাকেন্সির জন্য খুব হাই স্পিড না থাকলে তোমার কিন্তু রিটিন পরীক্ষা ভালো হবে না, প্রচুর প্র্যাকটিস দরকার, ঠিক আছে। আমি কোশ্চেন পেপারও দেখাবো, প্রিভিয়াস কোশ্চেন পেপার আমি তোমাদের পেড গ্রুপেও দিয়ে দিয়েছি।
আচ্ছা, এই ব্যাপারটা বোঝা গেল। আমি এখান থেকে যেগুলো দেখতে পেলাম বলে দিলাম। প্রথমে এই যে কত নাম্বারের পরীক্ষা বা কত টাইম ছিল এগুলো বললাম। এখানে কোনো ডাউট আছে আর? এবার আমি সিলেবাসটা বলছি তাহলে, ঠিক আছে, টপিকগুলো। দেখো, প্রথমে আছে অ্যালজেব্রা। এখানে বলবে কোন টপিকটা এসএলএসটি তে পড়োনি। কমপ্লেক্স নাম্বার পড়েছো এসএলএসটি তে, হ্যাঁ কি না? হুম। প্রত্যেকটা লাইন তোমার চেনা, দেখো, ডি ময়ভার্স থিওরেম, এক্সপোনেনশিয়াল মানে ওই ই টু দি পাওয়ার জেড, সাইন কোসাইন লগারিদম মানে ক্যাপিটাল লগ জেড যেটা আমরা বলি। তারপর থিওরি অফ ইকুয়েশন পড়েছো। এখানে কি কি আছে? রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস, সিমেট্রিক ফাংশন অফ রুটস মানে এই যে এরকম ভ্যালুগুলো বের করতে বলে হয়তো, আলফা স্কোয়ার বিটা সামেশন, ঠিক আছে। ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, মাল্টিপল রুট। এছাড়া আর কি আছে দেখো, এই পার্টটা জেনারেলি আমরা এসএলএসটি তে নাম দিই কি, এই পার্টটার ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্লাসিক্যাল। আর এই পার্টটার নাম দিই আমরা লিনিয়ার অ্যালজেব্রা। এই যে ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স, তার প্রপার্টি এবং অ্যাপ্লিকেশন, এটা বলা আছে। আর এই ইনইকুয়ালিটি এটাও কিন্তু তোমার ক্লাসিক্যালের মধ্যেই ঢুকে যায়, ঠিক আছে। তাহলে ইনইকুয়ালিটির মধ্যে কি কি আছে? am গ্রেটার ইকুয়াল টু gm গ্রেটার ইকুয়াল টু hm এবং তার অ্যাপ্লিকেশন মানে এই থিওরেম গুলো কাজে লাগিয়ে যে অ্যাপ্লিকেশন গুলো হয় ওইগুলো। বোঝা গেল অ্যালজেব্রার মধ্যে? তাহলে তোমার কি কি ঢুকলো? অ্যালজেব্রা এই যে নামটা এরা দিয়েছে, এর মধ্যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা। ক্লাসিক্যালের কোন কোন টপিক? কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটি। আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রার কোন টপিক আছে? ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স। আর কিছু নেই এখানে, সিলেবাসে যা বলা আছে তেমনই পড়বে, অতিরিক্ত কিছু পড়ার দরকার নেই। হয়তো এসএলএসটি তে তুমি আরো অনেক পড়েছিলে এই এইখানে তোমার ভেক্টর স্পেস বা এই ব্যাপারগুলো, এখানে কিন্তু এখানে লেখা নেই ব্যাপারগুলো, ঠিক আছে। তো এটা হলো। এবার দেখো কি আছে, সেট থিওরি। এরা নাম দিয়েছে টপিকটা সেট থিওরি, যেটা আমরা জেনারেলি বলে থাকি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা কেউ কেউ এটা বলে মডার্ন অ্যালজেব্রা। যার মধ্যে কি আছে দেখো, সেটের বেসিক কনসেপ্ট মানে সেট, রিলেশন, ম্যাপিং, গ্রুপ, রিং, ফিল্ড। এখানে এই লাইনগুলো একটা করে লিখে দিয়েছে, এই একটা ওয়ার্ডের মধ্যে কত কি ঢুকে আছে। গ্রুপ বললো, গ্রুপ সিলেবাসে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তুমি কি পড়বে? গ্রুপে যা আছে সমস্তটাই পড়তে হবে। মানে গ্রুপ, সাবগ্রুপ, সাইক্লিক গ্রুপ, নর্মাল সাবগ্রুপ, তারপরে কোসেট, আইসোমরফিজম, এই যে ব্যাপারগুলো আছে, রিং, ফিল্ড পড়তে হবে। মোটামুটি যেগুলো তোমার এসএলএসটি তে ছিল, ঠিক আছে, এসএলএসটি 11-12 সেকশনের যে সিলেবাসটা ছিল ওখানে তুমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যে টপিকগুলো দেখতে পাবে লেখা আছে ওইগুলো তৈরি করে নেবে, তাহলেই কাজ হয়ে যাবে। মানে অতিরিক্ত আর কিছু করার দরকার নেই। আর সেট, রিলেশন, ম্যাপিং, গ্রুপ, রিং, ফিল্ড, এই ব্যাপারগুলো আছে এই এইখানে এরা যেটা নাম দিয়েছে সেট থিওরি, তার মধ্যে এই টপিকগুলো আছে। বোঝা গেল? বলো, সেট থিওরির মধ্যে এগুলো আছে। তাহলে এখনো অবধি আমরা নতুন কিছু দেখতে পেলাম না। এই যে দুটো টপিকের নাম দেখলাম এখানে, অ্যালজেব্রা এবং সেট থিওরি, এই দুটো টপিকে আমরা এসএলএসটি তে যা পড়েছি ওই নামগুলো এখানে দেখতে পাচ্ছি, ওই টপিকগুলোই আছে। এইটা পুরোপুরি নতুন, যেটা কেবলমাত্র ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসেই আছে, এসএলএসটি তে নেই। এই টপিকটা তোমরা এসএলএসটি তে পাবে না। বুলিয়ান অ্যালজেব্রা, এর মধ্যে কি আছে? বুলিয়ান অ্যালজেব্রার কিছু বেসিক কনসেপ্ট, বুলিয়ান ভেরিয়েবল, বুলিয়ান ফাংশন, ট্রুথ টেবিল, নট, অর, অ্যান্ড, গেট, এগুলো তোমরা ক্লাস 12-এ ফিজিক্সে পড়েছিলে। এই গেট গুলো, বাইনারি গেট, নট, অর, অ্যান্ড, আর বাইনারি সিস্টেম মানে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, এদের যোগ বিয়োগ গুণ ভাগ এটসেট্রা, এগুলো এখানে আছে। বুলিয়ান অ্যালজেব্রা এই টপিকটা আমি তোমাদের একদম প্রথমেই করিয়েছিলাম,
তোমাদের যে ব্যাচটা আরম্ভ হয়েছিল 2024-এ, তার প্রথম টপিক ছিল বুলিয়ান অ্যালজেব্রা। খুব ডিটেলসে এগুলো করানো হয়েছে, ঠিক আছে? এটা হলো, তাহলে এই টপিকটা নতুন পেলাম এখনো অবধি। এবার দেখো কি আছে, ভেক্টর। ভেক্টরের একদম বেসিক জায়গাটা আছে আমাদের WBPSC তে। ভেক্টর অ্যাডিশন মানে প্রথম চ্যাপ্টারটা ভেক্টরের। স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট মানে যেটা আমরা বলি ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট, এগুলো আছে, মানে তার কিছু প্রপার্টি। অ্যাপ্লিকেশন অফ ভেক্টর অ্যালজেব্রা ইন জিওমেট্রিক্যাল অ্যান্ড ট্রাইগোনোমেট্রিক্যাল প্রবলেম, মানে এখানে তোমার ওইগুলো আছে, ওই ধরো ওয়ার্ক ডান, টর্ক, আরো যে বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো আছে, ভলিউম অফ টেট্রাহেড্রন এটসেট্রা। তারপর এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই ব্যাপারগুলো রয়েছে। আমরা তবুও এখানে ওই ট্রিপল প্রোডাক্টটাও করে নিয়েছি, কারণ কোশ্চেন পেপারটা দেখলেই বুঝতে পারবে ওখান থেকেও কোশ্চেন আছে। স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ওগুলো করে নিতে হবে, ঠিক আছে? ভেক্টরটা বোঝা গেল। তারপর দেখো আছে কি, ক্যালকুলাস। ক্যালকুলাসের মধ্যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এর মধ্যে কি কি আছে দেখো, সিকোয়েন্স, সিরিজ, এসএলএসটি তে পড়েছি, এটাও এসএলএসটি তে পড়েছি। লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, সাকসেসিভ ডেরিভেটিভ, রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, সমস্ত কিছু এসএলএসটি তে ছিল, নতুন কিচ্ছু নেই। এই পার্টটা পুরোপুরি এসএলএসটির মতোই রয়েছে, বরং এসএলএসটি তে আরো অনেক কিছু ছিল এই জায়গাটায়, এখানে কম আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস, এর মধ্যে কি কি আছে দেখো, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যান্ড ইটস প্রপার্টিজ। এই পার্টটা পুরোপুরি তোমার হায়ার সেকেন্ডারির পার্ট, তাই তো? হায়ার সেকেন্ডারি বই এগুলো রয়েছে, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল। তারপরে এই ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ লিমিট অফ সাম, এটাও তোমার হায়ার সেকেন্ডারি বইয়ে পেয়ে যাবে। মানে এই পার্টটা পুরোপুরি হায়ার সেকেন্ডারির পার্ট। নতুন কি আছে এখানে, বিটা অ্যান্ড গামা ফাংশন, এটাও তোমাদের আমি করিয়ে দিয়েছি। আর যখন এসএলএসটির জন্য পড়িয়েছিলাম তখনও তোমাদের আমি এই টপিকটা করিয়ে দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি কোথায় ছিল, বিটা গামাটা এসএলএসটি 11-12 এর সিলেবাসে ছিল, 9-10 এ ছিল না, কিন্তু আমি তবুও করিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে বিটা গামাটা জানা থাকলে অনেক অঙ্ক খুব ইজিলি করা যায়। ধরো এরিয়া বের করছো বা লেন্থ বের করছো, এমন একটা ইন্টিগ্রেশন এলো সাইন কস দিয়ে, যেটা বিটা গামা অ্যাপ্লাই করে খুব ইজিলি করা যাবে। ওই জন্য এই টপিকটা সিলেবাসে বলা না থাকলেও এটা করে নেওয়া উচিত, তাহলে বিটা গামা হয়ে গেল। এবার কি আছে, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। এর মধ্যে কি কি আছে দেখো, ট্যানজেন্ট, নর্মাল, কার্ভেচার, পেডাল ইকুয়েশন। এই পেডাল ইকুয়েশনটা তো ট্যানজেন্ট নর্মালের মধ্যেই ঢুকে যাচ্ছে। কার্ভ ট্রেসিং, বিভিন্ন কার্ভ কিভাবে আঁকতে হয়, বা কিছু পার্টিকুলার কার্ভ আছে, যেমন লেমনিস্কেট, তারপর তোমার অ্যাস্ট্রয়েড, বিভিন্ন কার্ভ ছিল, ওর প্রপার্টি গুলো জেনে রাখতে হবে। এই হচ্ছে তোমার কার্ভ ট্রেসিং। তারপর এরিয়া, এরিয়া অফ কার্ভ, রেকটিফিকেশন, যেটা আমরা কি বলি লেন্থ, লেন্থ অফ কার্ভ, এটা হচ্ছে তোমার রেকটিফিকেশন, ঠিক আছে? তাহলে এরিয়া, লেন্থ, এগুলো তোমার অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল ক্যালকুলাসে পড়েছিলে এসএলএসটির ক্ষেত্রে, এটা এরা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস নাম দিয়ে এই টপিকগুলো এখানে বলেছে। আর এই পার্টগুলো তোমরা পড়েছিলে ট্যানজেন্ট, নরমাল, কার্ভেচার, তোমরা পড়েছিলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে এসএলএসটি তে, ঠিক আছে? তাহলে পুরোপুরি এসএলএসটি দেখো এখন অবধি, ওই বুলিয়ানটাই কেবল নতুন, বাকি সমস্ত কিছু এসএলএসটি সিলেবাসে যা ছিল তাই আছে, বরং কম আছে এখানে। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে কি কি আছে, লিনিয়ার ইকুয়েশন, ক্লেরার্স ইকুয়েশন, সিএফপিআই, তোমরা পড়েছো সিএফপিআই, ঠিক আছে? ওই যেটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এখানে এগুলো করা হয়, সিএফপিআই গুলো করা হয়, এটা হলো। তারপর কি আছে, জিওমেট্রি। এই পার্টটা হচ্ছে 2D জিওমেট্রি, প্রথম পার্টটা 2D, আর এই পার্টটা হচ্ছে 3D। 2Dর মধ্যে কি কি আছে, 2Dর প্রথম চ্যাপ্টারটা ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন, ঠিক আছে? তারপর রিডাকশন ইনটু ক্যানোনিক্যাল ফর্ম, এটা হচ্ছে তোমার ওই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ঠিক আছে? পড়েছো তোমরা।
যেখানে ওই ডি ডেল্টা এগুলো নিয়ে আমরা কথা বলি, তাই তো, ডি ডেল্টা। আর কি আছে এখানে দেখো, পেয়ার অফ স্ট্রেট লাইনস আছে, এটা তোমার হলো। আর এই যে পার্টটা আছে, এই পার্টটা তোমার হায়ার সেকেন্ডারির পার্ট। সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, তাদের বিভিন্ন প্রপার্টি এবং কিছু ছোট ছোট অঙ্ক, এগুলো আমরা করে নিয়েছি। আর হায়ার সেকেন্ডারি বই তো রয়েছে, ওখান থেকেও তোমরা অতিরিক্ত প্রবলেম দেখতে পারো। আর থ্রিডির মধ্যে কি কি আছে, থ্রিডির প্রথম চ্যাপ্টারটা করতে হবে, এখানে বলা নেই তবু করতে হবে। থ্রিডির যেটা প্রথম চ্যাপ্টার, যেখানে তোমার ওই ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও এগুলো আছে। আর কি আছে থ্রিডির মধ্যে, স্ট্রেট লাইন এবং প্লেন, এই দুটো চ্যাপ্টার থ্রিডির থেকে আছে। স্ফিয়ার টিয়ার কিছু করার দরকার নেই, স্ফিয়ার লাগবে না, থ্রিডির মধ্যে এই দুটি চ্যাপ্টার হলো। এবার আছে নিউমেরিক্যাল অ্যানালিসিস, এখানেও খুব কম জায়গা আছে, এসএলএসটি তে আরো অনেক কিছু ছিল। এখানে কি আছে দেখো, এরর, মানে ওই প্রথম চ্যাপ্টারটা যেখানে ওই পার্সেন্টেজ এরর, রাউন্ড অফ এরর, ট্রাঙ্কেশন এরর এগুলো আছে, সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। আর কি আছে, অপারেটর থিওরি, যেখানে মেনলি কি বলা আছে, ফরওয়ার্ড ডেল্টা, ব্যাকওয়ার্ড ডেল্টা এবং ক্যাপিটাল ই মানে হচ্ছে শিফট অপারেটর, এদের মধ্যে যে রিলেশন গুলো আছে বা এগুলোর অ্যাপ্লিকেশন দিয়ে অঙ্ক। ডিফারেন্স টেবিল দরকার, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল, ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল বিভিন্ন ধরনের ছিল। আর ইন্টারপোলেশন ফর্মুলার মধ্যে কেবল দুটো, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। নিউমেরিক্যালে এইটুকু জায়গা আছে। আর প্রবাবিলিটিতে তোমার এসএলএসটি 9-10 যতটা ছিল ততটাই আছে দেখো, ঠিক আছে। মানে ওই বেসিকটা, প্রবাবিলিটির একদম বেসিক জায়গা, যেটা তোমরা হায়ার সেকেন্ডারিতেও পড়েছো, বেসিক কনসেপ্ট, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরেম, এইটুকু আছে, আর কিচ্ছু নেই প্রবাবিলিটি। আর ডাইনামিক্স, ডাইনামিক্সের মধ্যে কি কি আছে দেখো, মোশন ইন এ স্ট্রেট লাইন, যার মধ্যে এসএইচএমটাও ঢুকে যায়, সিম্পল হারমোনিক মোশন। তারপর রেজিস্টিং মিডিয়াম আছে, এখানে দেখো রেজিস্টিং মিডিয়ামটা আছে। মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল, তার মানে এটা তোমার ওই প্ল্যানেটারি মোশনটা হয়ে যাচ্ছে। আর কি আছে, কলিজন অফ ইলাস্টিক বডি, ঠিক আছে। ডাইনামিক্স মোটামুটি এইগুলো আছে, আর কিছু নেই। মোশন ইন এ স্ট্রেট লাইন, প্ল্যানেটারি মোশন, রেজিস্টিং মিডিয়াম, কলিজন অফ ইলাস্টিক বডি। বোঝা গেল? বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে সিলেবাস নিয়ে আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে গেল। এবার আমি এটা ক্লোজ করলাম। আচ্ছা, আমি কোশ্চেন পেপার দেখাবো, তার আগে আজ যেগুলো আছে এখানে দেখে নিচ্ছি একটু করে। এই যে তোমার ফার্স্ট, এটা কত, 31 ডিসেম্বর 2024, ঠিক আছে। এই দিন কিন্তু তোমার এই শর্ট নোটিশটা বেরিয়েছিল, এখানে তুমি দেখতে পাবে বিভিন্ন সাবজেক্টের জন্য ভ্যাকেন্সির কথা বলা আছে। ডিটেলড নোটিফিকেশন কিন্তু দেয়নি, এটা একটা শর্ট নোটিশ ছিল। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট মাস্টার, এই অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম ম্যাথামেটিক্স সাবজেক্ট আছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম ম্যাথামেটিক্স আছে। তারপর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম, এখানে ম্যাথামেটিক্স আছে। আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, এটা মাস্টার, মাস্টার ইংলিশ মিডিয়াম ম্যাথামেটিক্স আছে। সমস্ত ডিটেলস জানানো হবে বলেছে, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে ছিল, এই একটা নোটিশ ছিল। তাহলে যা যা নোটিশ এখন অবধি দিয়েছে বা আগের যেগুলো আমাদের হেল্প করবে একটা আইডিয়া দিতে, ওগুলো আমি আলোচনা করে দিচ্ছি। আর এইটা দেখো, এক্সাম ক্যালেন্ডার যেটা দিয়েছে, টেন্টেটিভ ডেট এখানে বলা আছে, ওটা আমরা দেখে নিচ্ছি। আমাদের যেটা লাগবে, পুরোটা দেখে লাভ নেই তো, আমরা ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য পেজটা দেখব। এখানে টোটাল 9টা পেজ আছে এই পিডিএফটাই, তার মধ্যে পেজ নাম্বার 7-এ আছে আমাদের কাজের জায়গাটা, পেজ নাম্বার 7 আমি এখানে মার্ক করে রেখেছি, অ্যানুয়াল ক্যালেন্ডার, ঠিক আছে, মানে এক্সাম ক্যালেন্ডার দিয়েছে। এখানে দেখো কি বলা আছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার বিএম, বিএম মানে হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, বেঙ্গলি মিডিয়ামের জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার, তাদের পরীক্ষা, পরীক্ষার ডেট বলা আছে 14 সেপ্টেম্বর 2025।
অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম, বিএম মানে বেঙ্গলি মিডিয়াম, তাদেরও ওই একই ডেটে পরীক্ষা। মানে বাংলা মিডিয়ামের মাস্টার মিস্ট্রেস তাদের পরীক্ষা হচ্ছে তোমার 14 সেপ্টেম্বর 2025। আর অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইএম, ইএম মানে হচ্ছে কি ইংলিশ মিডিয়াম, তাদের পরীক্ষা হচ্ছে 20 সেপ্টেম্বর 2025। অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম তাদের পরীক্ষা হচ্ছে 20 সেপ্টেম্বর 2025। তার মানে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে মাস্টার বা মিস্ট্রেস তাদের পরীক্ষা হচ্ছে 20 সেপ্টেম্বর 2025। আর দেখো এই যে বলা আছে, এটা রিমার্কসে কি বলা আছে, কবে মানে কার রেসপেক্টে বলছে, এই যে এই ডেটে তোমার 31 ডিসেম্বর 2024 এর বেসিসে কিন্তু বলা হচ্ছে। এই দিন যেই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল বা শর্ট নোটিশটা দেওয়া হয়েছিল তার ভিত্তিতে দেওয়া আছে। বোঝা গেল? পরীক্ষার ডেটটাও বলে দিলাম এখানে, যেটা দিয়েছে এরা টেন্টেটিভ ডেট, এটা এটা ধরেই আমাদের এগোতে হবে। আর একদম লাস্টে দেখো, লাস্ট পেজে একটা কথা বলা আছে যে অল ডেটস আর টেন্টেটিভ। এখানে দেখো এই যে অল দ্য ডেটস আর টেন্টেটিভ, এটা হচ্ছে টেন্টেটিভ, মোটামুটি এটা ধরে এগোতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা হলো এখানে। তাহলে এখনো অবধি যেগুলো আমি বললাম কোনো ডাউট নেই? আচ্ছা, এইটা আলোচনা হয়ে গেছে, এইটা বাকি আছে। এটা কলকাতা গেজেট, এটা 2015 নোটিফিকেশন, এটা আলোচনা হয়ে গেছে। বুকটা বলে দিচ্ছি, এটা আলোচনা করে দিই একটু। সিলেবাস বলা হয়ে গেছে, এটাও বলা হয়ে গেছে। রিভিশন ব্যাচ নিয়ে বলা হয়ে গেছে, এটাও বলা হয়ে গেছে। তাহলে খালি বাকি থাকছে বুক আর এই কোশ্চেন পেপারটা। তাহলে বুকটা এবার দেখে নিই। প্রথম কথা হচ্ছে টেক্সট বই। টেক্সট বই খুব ভালোভাবে পড়তে হবে, তারপর এমসিকিউ বই প্র্যাকটিস করতে হবে। অনলি এমসিকিউ বই প্র্যাকটিস করে কোনো লাভ নেই। ঠিক আছে, এটা আমি তোমাদের আগেও ইউটিউবে দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, যে যে কাজগুলো তোমাদের করতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য প্রথমে সিলেবাসটা খুব ভালোভাবে স্টাডি করতে হয়, যে আমাদের সিলেবাসে কি কি আছে। তাহলে সিলেবাসটা দেখবে, সিলেবাসটা প্রিন্ট আউট করে নেবে, হাতের কাছে রাখবে প্রিন্ট আউট করে। ডাব্লিউবি এসএলএসটি ম্যাথামেটিক্স, ডাব্লিউবি পিএসসি ম্যাথামেটিক্স, তার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার গুলো আছে ওগুলো ভালো করে চেক করবে, কোশ্চেনের লেভেল গুলো বোঝার চেষ্টা করতে হবে। যে আমি পিএসসি পরীক্ষা দিচ্ছি মানে কেবল পিএসসির কোশ্চেন দেখবো তা কিন্তু নয়। ওই সিলেবাসের উপর ভিত্তি করে বা ওই টপিকের উপর ভিত্তি করে তোমার যত কোশ্চেন পেপার হয়, অল ইন্ডিয়ার যত কোশ্চেন পেপার হয়, সমস্ত কোশ্চেন পেপার তোমায় দেখতে হবে। অনলি এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, যে কেবল ডাব্লিউবিপিএসসির কোশ্চেন গুলো সলভ করে চলে যাবো, কাজ হয়ে যাবে। প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো রকম তোমার ওই সাজেশন চলবে না যে আমি এইটুকু করব ওইটুকু করব। আচ্ছা, পরীক্ষাটা অফলাইনে হয়েছিল 2015, এটা আমি বলে দিয়েছি। হ্যাঁ, তোমার কি কি কাজ করতে হবে, টেক্সট বই থেকে তোমার কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, টপিক ধরে ধরে। ধরো কমপ্লেক্স নাম্বার পড়ছো, কমপ্লেক্স নাম্বার একদম ভালো করে পড়ে নিতে হবে টেক্সট বই থেকে। এবং নিজের জন্য নিজের মতন করে নোট বানাতে হবে। ঠিক আছে, নিজে হাতে লিখতে হবে, তবে জিনিসগুলো মাথায় থাকবে। যতই তুমি ব্যাচে এনরোল করো, নোট পড়ো, নিজের নোটটা কিন্তু মানে একটা আলাদাই গুরুত্ব রয়েছে নিজের নোটের। আর প্রচুর প্র্যাকটিস করতে হবে যাতে তোমার স্পিড বাড়ে, এবং টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার। তুমি করতে পারছো এটা ইম্পর্টেন্ট নয়, তুমি টাইমের মধ্যে করতে পারছো কিনা এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ ওই টাইমে সলভ করতে হবে। আর এখানে সিলেবাস তো দেওয়া আছে, আর একবার এখানে অ্যাড করে দিয়েছি, সিলেবাসটা দেখে নেবে। এবার আসছি বইয়ের কথা। অ্যালজেব্রা, সেট থিওরি, কারণ এই টপিকগুলো একই বইয়ে রয়েছে তো, এই তোমার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা বা লিনিয়ার অ্যালজেব্রা, তার জন্য আমি এটার একটা অ্যাজ এ হোল বইয়ের গুলো মানে বইয়ের নাম এখানে বলেছি। দেখো তোমাদের যার কাছে যা বই আছে ফলো করবে। ঠিক আছে, আমার কাছে যেগুলো আছে আমি দেখিয়ে রাখছি। আর এম খানের অ্যালজেব্রা হয়, যেখানে তোমার এই ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা, এই টপিকগুলো আছে।
এন দাসের একটা বই হয়, ঠিক আছে। যে কোনো একটা বা দুটো বই ভালো করে ফলো করবে, তার মানে থিওরি, তার এক্সাম্পল, এক্সারসাইজের কিছু বাছাই করা প্রবলেম, কিছু কিছু প্রবলেম তো মুখস্থও রাখতে হবে। সমস্ত প্রবলেম তুমি করে করে বের করবে তা কিন্তু নয়, কিছু করে করে বের করতে হবে, কিছু মুখস্থ করে বের করতে হবে। মানে মুখস্থ রাখলে সুবিধা হবে, কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকতে পারে পরীক্ষায়, সেই জন্য থিওরিটা খুব ভালোভাবে পড়তে হবে। প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট, শুধু তুমি অঙ্ক করে চলে গেলেও হবে না, থিওরিটাও খুব দরকার। এই একটা বই আছে, ঠিক আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা। আর তারপর এসকে মাপার বই, ক্লাসিক্যাল অ্যালজেব্রা। আর এটা হচ্ছে ঘোষ চক্রবর্তীর বই, ঠিক আছে। আর একটা ব্যাপার কি, টপিকস ইন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বই, যেমন সেন ঘোষ মুখোপাধ্যায়ের আছে। তারপর এই একটা বই আছে। এছাড়া গালিয়ানের বই হয়, ঠিক আছে, জোসেফ এ গালিয়ান। তারপর কৃষ্ণা সিরিজের একটা বই হয়, মডার্ন অ্যালজেব্রা, এ একটা বই আছে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টের জন্য মোস্ট পপুলার বই হচ্ছে এই বইটা, এসকে মাপা, ঠিক আছে। আর এই একটা লিনিয়ার অ্যালজেব্রার বই আছে। বুলিয়ান অ্যালজেব্রার জন্য তোমার আগে যে বইগুলো বললাম ওখানে তুমি পেয়ে যাবে, যেমন এসকে মাপার বইও বুলিয়ান অ্যালজেব্রা কিছুটা দেওয়া আছে, মোটামুটি সিলেবাসে যা যা আছে মোটামুটি আছে এখানে। আর একটা বই আছে, এটা তোমরা দেখতে পারো, অত দরকার নেই, আগের যেগুলো বললাম ওখানে মোটামুটি পেয়ে যাবে। ভেক্টর, ভেক্টরের জন্য কি ফলো করতে পারো, এই বইটা অনেকেই ফলো করে, ঘোষ চক্রবর্তী। আমার কাছে এই একটা বই আছে, এটাও আছে, সোয়াম সিরিজের, ঠিক আছে, স্পাইজেল, স্পাইজেলের বই। কিন্তু মোস্ট পপুলার বই হচ্ছে এই বইটা, ঘোষ চক্রবর্তী। তারপর ক্যালকুলাস এবং অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের জায়গা কভার করবে এখানে, ঠিক আছে। এন দাসের বই আছে একটা। তারপর অ্যানালিসিসের জন্য, মানে তোমার ওই সিকোয়েন্স সিরিজ, লিমিট, কন্টিনিউইটি, এস চাঁদের বই আছে, রাইসিংহানিয়া। তারপর দেখো এখানে মালিক আরোরার একটা বই হয়, ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস, রিয়েল অ্যানালিসিস, এসকে মাপা আছে। হুম, এটাও ফলো করতে পারো। এই এই জায়গাটা মানে তোমার ওই ট্যানজেন্ট, নর্মাল, কার্ভেচার, পেডাল ইকুয়েশন, এগুলোর জন্য তুমি দাস মুখার্জির বইটা ফলো করতে পারো, এই বইটা। অথবা এটাও ফলো করতে পারো, এটাও অনেকের কাছে আছে, ঘোষ মাইতির যে বইটা, এটাও ফলো করতে পারো। অ্যানালিসিসের এই একটা বই আছে, এই একটা বই আছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের, টেকনো ওয়ার্ল্ডের। ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো, ঘোষ মাইতি বা দাস মুখার্জি, যার কাছে যেটা আছে। এই একটা বই আমার কাছে আছে, আমি দেখিয়ে রাখলাম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর জন্য দেখো যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো, বেজ মুখার্জি আছে। জিওমেট্রি, জিওমেট্রির জন্য তুমি আর এম খান ফলো করতে পারো, বেজ মুখার্জি ফলো করতে পারো, এন দাস আছে। কিন্তু মোস্ট পপুলার বই হচ্ছে ঘোষ চক্রবর্তী, অনেকে এটাই ফলো করে। নিউমেরিক্যাল অ্যানালিসিস, অনেক বই আছে, কিন্তু মার্কেটে চলে সব থেকে বেশি হচ্ছে এই বইটা, এস এ মোল্লা। এছাড়াও আরো অনেক বই আছে, জেন আয়েঙ্গার জেন, এস এস শাস্ত্রী, অমৃতাভ গুপ্তা, মানে একাডেমিক পাবলিশার্স এর একটা বই হয়, এই একটা বই আছে। ডক্টর অরূপ মুখার্জির একটা বই হয়। আর প্রবাবিলিটি, প্রবাবিলিটির জন্য তুমি ইসমাইল হকের বইটা দেখতে পারো, টেকনো ওয়ার্ল্ডের বই, এটা অনেকে পছন্দ করে, ডক্টর অরূপ মুখার্জি। এই একটা বই আছে অমৃতাভ গুপ্তা, একাডেমিক পাবলিশার্স এর। অথবা দে সেন ব্যানার্জি, এই একটা বই আছে। ডাইনামিক্স, ডাইনামিক্সের জন্য এই বইটা খুব পপুলার, সাহা গাঙ্গুলি অথবা দত্ত জানা, এই যে দত্ত জানা, অনেকে এটাও ফলো করে, ঘোষ চক্রবর্তী, এই একটা বই আছে। হুম, আর এখানে রাইসিংহানিয়া, ডাইনামিক্সের। এবারে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস বই, অনেক বই আছে, আমি কয়েকটা দেখাচ্ছি।
তোমার কাছে যেগুলো আছে ওগুলাকে ভালো করে প্র্যাকটিস করো। এ একটা আছে, তারপর এইটা অনেকের কাছেই আছে, ঠিক আছে, এসএলএসটি ম্যাথামেটিক্স, ডক্টর বংশীধর সাহু। তারপর এ একটা বই আছে এমএসসি এন্ট্রান্সের জন্য, এটাও তোমার কাজে লাগতে পারে। জানাকর মন্ডলের বইটা আছে, একাডেমিক পাবলিশার্স। অবজেক্টিভ ম্যাথামেটিক্স এন দাস আছে, তারপর এসএলএসটি ম্যাথামেটিক্স সাঁতরা পাবলিকেশন আছে, তারপর তপতি পাবলিকেশনের আছে, 11-12 সেকশনের আছে, 9-10-এর আছে তপতির। তারপর এই যে আমি যেটা বলছিলাম তোমাদের, যে অল ইন্ডিয়ার পরীক্ষার কোশ্চেন পেপার দেখতে হবে, টিজিটি পিজিটি যত অল ইন্ডিয়ার কোশ্চেন পেপার হয় তোমরা এই বইটাই পেয়ে যাবে। ইউথ কম্পিটিশন, ঠিক আছে, অথবা ঘটনাচক্র, যে কোনো একটা ফলো করতে পারো। তবে এই বইটার মানে এই বইটায় কোশ্চেন আরো বেশি আছে। ইউথ কম্পিটিশন টাইমস বা ইউথ পাবলিকেশন। আর আরেকটা ব্যাপার যেটা বলে রাখি, মানে অহেতুক তোমার ওই নেট সেট গেটের কোশ্চেন প্র্যাকটিস করে কোনো লাভ নেই, ঠিক আছে, খুব জটিল জটিল কোশ্চেন প্র্যাকটিস করে লাভ নেই। তোমায় দেখতে হবে যে কোশ্চেন এখনকার দিনে কেমন কোশ্চেন পরীক্ষায় দেওয়া হচ্ছে, সেগুলো জানার জন্য তোমায় অল ইন্ডিয়ার কোশ্চেন পেপারগুলো চেক করতে হবে, সলভ করতে হবে, আইডিয়া পাবে। মনে রাখতে হবে যে আমরা কিন্তু নেট সেট গেটের পরীক্ষা দিতে যাচ্ছি না, আমাদের এই সিলেবাস ওরিয়েন্টেড আমাদের পড়তে হবে এবং এই লেভেলের পড়তে হবে, ঠিক আছে। সিকোয়েন্সের কোশ্চেন, যেমন কোশ্চেন তোমার টিচিং এক্সামে দেওয়া হয় তেমনই প্র্যাকটিস করতে হবে। নেট সেট গেটে তো অনেক ডিপ কোশ্চেন দেওয়া হয় সিকোয়েন্স সিরিজে, ওগুলো করে কোনো লাভ নেই, ঠিক আছে। তাই যে কোনো বই থেকে যখন প্র্যাকটিস করবে একটু কেয়ারফুলি প্র্যাকটিস করতে হবে, যা কোশ্চেন আছে সমস্ত প্র্যাকটিস করে কোনো লাভ নেই, ওটাও খুব বড় ভুল হবে। এছাড়া এ একটা বই আছে উপকার্স অবজেক্টিভ ম্যাথামেটিক্স, এ একটা আছে আরিয়েন্তের পিজিটি ম্যাথামেটিক্স, ঠিক আছে। এই বইগুলো এখন আউট অফ প্রিন্ট হয়ে গেছে, আমার কাছে আছে, আমি জেরক্স করিয়েছিলাম বইগুলো। তপতি পাবলিশার্স এর আছে, এটা হচ্ছে তোমার ওই 2 মার্কসের যখন পরীক্ষা হতো সেই বেসিসে এসএলএসটির বই একটা, একটা বই সনাতন দাসের। আচ্ছা, আর গুপ্তার ম্যাথামেটিক্স, একটা বই হয়, এই বইটাও এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না, এই যে বইটা দ্বিতীয় বইটা বলছি, ঠিক আছে। সেন সুন্দরমের পোস্ট গ্রাজুয়েট, কিন্তু এইটা অনলাইনে আছে, 9-10-এর বইটা চাইলে নিতে পারো। এমসিকিউ বই তুমি যতগুলো নিতে পারবে নিতে পারো, তোমার নিজেরই লাভ হবে, ঠিক আছে। কারণ যত এমসিকিউ বই তোমার কাছে থাকবে তোমার কোশ্চেনের কালেকশনটা বাড়বে, তোমার প্র্যাকটিস করতে সুবিধা হবে। একটা বই আছে, তারপর একটা আছে অক্সিজেন বুকস, মাস্টার কি অফ ইউজি ম্যাথামেটিক্স, সনাতন দাস। এই বইটা এখন আউট অফ প্রিন্ট হয়ে গেছে, এই বইটা এখন আর পাওয়া যায় না মার্কেটে। যাই হোক, এই ব্যাপার ছিল, তোমার বইয়ের কথা বললাম, ঠিক আছে। এরপরে আমাদের যেটা দেখতে হবে, কোশ্চেন পেপার কেমন ছিল, আমরা এবারে কোশ্চেন পেপারটা দেখে নিচ্ছি একটা যাতে আইডিয়া পাই। এটা হচ্ছে প্রথম দিককার কোশ্চেন পেপার, যখন তোমার ওই পিএসসির পরীক্ষাগুলো ডেসক্রিপটিভ হতো তখনকার কোশ্চেন পেপার। কিন্তু এখানে কোশ্চেন গুলো তুমি দেখতে পারো, একটা আইডিয়া পাবে কেমন টাইপের কোশ্চেন ছিল। আমি ডিরেক্ট এমসিকিউ ফরম্যাটের পরীক্ষার কোশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে। এই পিডিএফটা তোমরা মানে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, পেড ব্যাচের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নেবে। এখানে অনেকগুলো পেপার আছে, মানে 2012 দেখবে 2টো পেপার আছে, 2015 3টে পেপার আছে। এমনটা ভাববার কারণ নেই যে 2015-তে একটাই পরীক্ষা হয়েছিল, মানে একটা পেপারে পরীক্ষা হয়েছিল। যেহেতু অনেকগুলো পোস্টে ভ্যাকেন্সি ছিল, অনেক টাইপের পোস্টে, অ্যাসিস্ট্যান্ট, মাস্টার, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এরকম করে করেছিল না, তাই কোশ্চেন পেপারও বেশি ছিল। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে কোশ্চেন পেপার গুলো দেখে বুঝবে যে কোন কোন কোশ্চেন পেপার গুলো আলাদা আছে এখানে। দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো, যেমন কোডটা দেখতে হবে, এটা হচ্ছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথামেটিক্স 2012 কোশ্চেন পেপার। এখানে কোডটা দেখো, এই যে এখানে কোডগুলো দেখতে হবে, MAM 12, তাহলে এটা একটা পেপার হলো।
MAM12। এখানেও দেখো এই যে কোডটা আছে, আর এখানে যেটা আছে এটা কি, এটা হচ্ছে বুকলেট সিরিজ এ, তার পেজ নাম্বার 3। A3 মানে হচ্ছে বুকলেট এ, পেজ নাম্বার 3। তাহলে এটা একটা পেপার হলো 2012। তারপর তোমাদের দেখাচ্ছি আমি, আগে পেপারগুলো দেখিয়ে নিই। এটা দেখো স্কুল টিচার 2012, মানে ওই পিএসসি 2012। এখানে কোডটা দেখো, এই কোডটা কিন্তু আলাদা। তাহলে 2012-র কিন্তু দুটো পেপার পুরোপুরি আলাদা। একটা পেপার দেখতে পেলে আর একটার কোড কি ছিল, MAM 2012 এরকম। তাহলে এই একটা পেপার হলো। এগুলোর মানে আমার জানা নেই, কিন্তু এই কোডগুলোর একটা সিগনিফিকেন্স আছে। তারপর WBPSC 2014, তার তোমার পেপার এ একটা, ঠিক আছে। এখানে দেখো একটা কোড দেওয়া আছে, এই কোডটা দেখতে হবে। তাহলে এই একটা পেপার আমরা পেলাম 2014। আচ্ছা, তারপর তারপর দেখো 2015 অ্যাসিস্ট্যান্ট টিচার 2015। এখানে কোডটা দেখো, এই একটা কোড আছে, এই কোডটা দেখে কাজ করতে হবে। তাহলে 2015-র এই একটা পেপার, ঠিক আছে। 2015-র এই একটা পেপার হলো। তারপর দেখো এখানে এটাও 2015-র আর একটা পেপার, যার কোডটা এইটা, ঠিক আছে। এ দেখো কোড। তাহলে 2015-র দুটো পেপার এখন অবধি আমরা দেখতে পেলাম। এটা হলো। তারপর দেখাচ্ছি আমি এই একটা, এবার দেখো এটা হচ্ছে 2017-র পেপার। এটা কখন, মানে এটা কিসের পেপার, WBPSC গভর্নমেন্ট পলিটেকনিক লেকচারার, মানে পলিটেকনিক কলেজের লেকচারার হয় না, তাদের জন্য পরীক্ষা হয়েছিল 2017। এই কোশ্চেন পেপারগুলো তোমাদের দেখতে হবে, এগুলো কাজে লাগবে, কারণ এই একই টপিকের কোশ্চেন তোমার এখানে রয়েছে, এগুলো চেক করতে হবে এখান থেকে। এটার একটা পেপার। তাহলে 2017-র কিন্তু একটাই পেপার আছে, তার দুটো বুকলেট সিরিজ তুমি দেখতে পাবে। এখানে বুকলেট বি আছে 2017, আর একটা অন্য বুকলেট আছে। কোশ্চেন গুলো একই, তাহলে বুকলেট আলাদা কেবল। এখানে হচ্ছে এটা ওই 2017 বুকলেট সি, ঠিক আছে। একই কোশ্চেন আছে দুটো বুকলেটে, বুকলেট বি, বুকলেট সি, একই কোশ্চেন আছে। তুমি যে কোনো একটা দেখতে পারো, তাহলেই হবে। আমি ভাগগুলো বলে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। এবার 2018, 2018 পিএসসি পলিটেকনিক লেকচারার, ওই একই। এই 2017 থেকে 2019 অব্দি যে কোশ্চেন পেপারগুলো তোমরা দেখতে পাবে, সমস্তগুলোই হচ্ছে তোমার পিএসসি পলিটেকনিক কলেজের লেকচারার, ঠিক আছে। 2018-র কোশ্চেন পেপার বুকলেট সিরিজ এ। তাহলে এখানে এই কোশ্চেন গুলো আছে। এখানে দেখো কোডটা তুমি দেখবে, পেপারের কোডটা ম্যাচ করছে, দুটো বুকলেটেই পেপারের কোড ম্যাচ করছে, মানে কোশ্চেন গুলো একই আছে। 2018 এ বুকলেট। তারপর 2018, হ্যাঁ 2018 বুকলেট সি। দেখো কোডটা কিন্তু ম্যাচ করে গেছে, তাই কোশ্চেন গুলো এখানে একই আছে, একই কোড ওখানেও ছিল। 2018 হলো। এবার দেখছি 2019। হ্যাঁ 2019 এটা, এটা হচ্ছে বুকলেট সি, ঠিক আছে। এখানে এই কোশ্চেন গুলো আছে। আর একটা 2019-এর বুকলেট ডি আছে এখানে, ওটাও দেখিয়ে দিচ্ছি।
এই যে এখানে দেখো 2019-এর বুকলেট ডি, এটা হলো। আরো আছে, আরো পেপার আছে এরপরে। হ্যাঁ, সিলেবাসটা এখানে আরেকবার আছে। 2015-র এই কোডটা তুমি আগেই দেখতে পেয়ে গেছো, তো এটা আলাদা নয়, ওটা আগেরটাই। এই কোডের কোশ্চেন পেপারটা এখানে বুকলেট বি আছে, ওটা একটা অন্য বুকলেট ছিল। এই কোডটা যখন ম্যাচ করছে কোশ্চেন গুলো ম্যাচ করে যাবে এখানে, এটা তুমি আগেই দেখে নিয়েছো। 2015-র এই একটা বুকলেট ছিল, যতগুলো ছিল আমি সমস্তগুলো অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এটা একটা হলো। 2015-র এই একটা বুকলেট, এটা কিন্তু আলাদা, এই কোডটা দেখো আলাদা, এটা তুমি আগে দেখতে পাবে না। এখানে মানে নতুন নতুন কোশ্চেন আছে। এটা হলো একটা 2015। আচ্ছা, তারপর দেখো 2014, এই এই বুকলেট মানে এই কোডটা দেখো, এটা কিন্তু আলাদা, এটা আগে ছিল না। তাহলে এখানেও কোশ্চেন গুলো আলাদা দেখতে পাবে। 2014। তারপর দেখো 2014 এই একটা, এটাও কিন্তু কোডটা আলাদা, এই কোশ্চেন পেপারটাও আলাদা, তাই কোশ্চেন গুলো আলাদা। আচ্ছা, এই একটা হলো 2012, এই কোডটা তুমি আগেই দেখেছো, প্রথমেই ছিল, তাই এটা রিপিট করছে। বুকলেটটা খালি আলাদা, কোশ্চেন গুলো একই আছে। এটা নতুন পেপার নয়, ঠিক আছে। আর 2011 পেপারের কোডটা দেখো, এই কোডটা আমরা আগেও দেখে নিয়েছি, তাই এটাও কিন্তু নতুন নয়, এটাও এখানে রিপিট হয়েছে। এই পেপারটা এখানে আমরা আবার দেখতে পাচ্ছি, আগে ছিল এই পেপারটা। এই হচ্ছে তোমার টোটাল পেপার, বোঝা গেল? বলো, পেপারগুলো দেখতে পেলে? হ্যাঁ স্যার। এবার আমরা একটা পেপার দেখছি একটা আইডিয়া পাওয়ার জন্য, যে কতগুলো কোশ্চেন আমাদের মুখস্থ রাখতে হবে, কতগুলো সলভ করে হবে, কতগুলো কনসেপ্ট দিয়ে হবে, ঠিক আছে। সমস্ত কিছুর মানে এখানে গুরুত্ব আছে, কনসেপ্টও দরকার, তারপর মুখস্থটাও দরকার, তারপর ওখানে করেও বের করতে হবে, এমনটাও দরকার, সলভ করেও বের করতে হবে। একটা পেপার দেখছি দেখো 2012, এই কোড আছে, কয়েকটা আমরা দেখছি, সমস্ত কোশ্চেন দেখবো না। এখানে প্রথমে দেখো যেটা বলা আছে, এই যে 1/3 নেগেটিভ মার্কিং ছিল এখানে, হ্যাঁ বলা আছে দেখো। আর 100 নম্বরের পরীক্ষা, 1.5 ঘন্টা টাইম, 90 মিনিট। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু মুখস্থ কোশ্চেন, 1 মিনিটও লাগবে না করতে। আমরা এই রেজাল্টটা অনেকবার পড়েছি, এটার উত্তর হবে 1/3, তাই না? খুব কমন অঙ্ক এটা, বলো, এটা তাহলে মুখস্থ দিয়ে হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6, এটাও আমাদের দেখা মাত্রই হয়ে যাবে, ডিরেক্টর সার্কেল অফ দ্য হাইপারবোলা, কি হবে? এটা হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6 বি হবে। এটা হচ্ছে আমাদের, এটাও মুখস্থই বলতে পারি। তারপর এই যে দুইয়ের যে কোশ্চেনটা আছে, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের জেনারেল যে সলিউশনটা হয়, তার একটা ফর্ম হয়, ওই ফর্মটা এখানে দেওয়া আছে। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7, এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিসের কোশ্চেন, এটা করে বের করতে হবে।
অ্যাবসলিউট এররের ফর্মুলা জানা থাকতে হবে, রিলেটিভ এররের ফর্মুলা জানা থাকতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 8, নিউমেরিক্যাল অ্যানালিসিস, মিসিং টার্মের অঙ্ক। এটাও খুব সিম্পল একটা প্রবলেম, এটা করে বের করতে হবে। তাহলে এটা করে বের করতে হচ্ছে, এটা করে বের করতে হচ্ছে, ক্যালকুলেশন করতে হচ্ছে। কোশ্চেন নাম্বার 3, এটাও খুব সিম্পল। এখানে তোমায় কি বের করতে হবে? সিএফ এবং পিআই, এটাও তুমি ক্যালকুলেশন করে বের করছো। তারপর এই একটা প্রবলেম আছে, এই প্রবলেমটাও তুমি বলতে পারো মুখস্থ প্রবলেম। কারণটা হচ্ছে এইটা দাস মুখার্জির বইয়ের এক্সাম্পলে অঙ্কটা করে দেওয়া আছে, অঙ্কটা একটু বড় হয়, ঠিক আছে? এটাও তোমার কিন্তু মুখস্থ প্রবলেম। কোশ্চেন নাম্বার 9, এই প্রবলেমটা তোমায় নিজে সলভ করে দেখতে হবে, তাহলে এটা সলভ করতে হচ্ছে। এটাও প্রবাবিলিটির খুব সিম্পল একটা প্রবলেম, ঠিক আছে? এটা কি বলেছে? এটাও করে বের করতে হবে, ডাইরেক্ট্রিক্স অফ প্যারাবোলা, প্যারাবোলা থেকে আছে। ওই 9-টা কোন থিওরি লাগছে? 9-এরটা কি বলেছে দেখো, সলিউশন সমস্ত তো আজকে আলোচনা করা পসিবল নয়, ওগুলো আলাদা করে আলোচনা করে দেব। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে রাউন্ডের টেবিল বলেছে। যখনই রাউন্ডের টেবিল বলে না, তখনই তোমার ওই বৃত্তাকার বিন্যাসটা কাজে লাগে, সার্কুলার পারমুটেশন, ঠিক আছে? ওই থিওরি অ্যাপ্লাই করে করতে হবে। আমি তোমাদের যখন প্র্যাকটিস করাবো তখন আবার এটা বলে দেবো, এখন এইটুকু জেনে রাখো, ঠিক আছে? একটা রাফ আইডিয়া আজকে আমি দিচ্ছি যে কোশ্চেন পেপারগুলো কেমন ছিল, কি টাইপের কোশ্চেন আছে। 11, ডাইনামিক্সের কোশ্চেন, এটা হচ্ছে তোমার কনসেপচুয়াল কোশ্চেন, যে থিওরি খুব ভালো করে পড়বে এটা উত্তর করতে পারবে। 16, কমপ্লেক্স নাম্বার, ওই ওমেগা ওমেগা স্কোয়ারের মধ্যে রিলেশন কাজে লাগিয়ে করতে হবে। এটাও খুব সিম্পল একটা প্রবলেম, মানে ক্যালকুলেশন করতে হবে, এটা মুখস্থ বলা চলবে না। কোশ্চেন নাম্বার 17, মুখস্থ প্রবলেম, সাবট্যানজেন্ট, যে ফর্মুলাটা জানে চট করে করে ফেলতে পারবে, সাবট্যানজেন্টের ফর্মুলা আমাদের জানা আছে। কোশ্চেন নাম্বার 12, এটাও তোমার থিওরিটিক্যাল প্রবলেম, কলিজন থেকে আছে, ডাইনামিক্স, ঠিক আছে? এটাও যা জানা থাকবে করে ফেলতে পারবে, এটাও তুমি বলতে পারো মুখস্থ থিওরি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 18, থিওরি, এটাও মুখস্থ রাখলে তবেই করতে পারবে, হলো। তারপর কোশ্চেন নাম্বার 13, কমপ্লেক্স নাম্বারের খুব সিম্পল একটা প্রবলেম। 19, কমপ্লেক্স নাম্বারের একটা প্রপার্টি, মানে থিওরি পড়তে হচ্ছে। দেখো এখন অবধি যা দেখলাম, থিওরি লাগছে, মুখস্থও লাগছে, আর ক্যালকুলেশনের স্কিলও লাগছে, তিনটেই দরকার। যে কোনো একটা যদি কম থাকে তোমার, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ভালো হবে না, ঠিক আছে? এই একটা ব্যাপার হলো। তাহলে এটাও প্রপার্টি, মানে 19-এর কোশ্চেনও কিন্তু মুখস্থ বলতে পারি আমরা। কোশ্চেন নাম্বার 14, এটাও মুখস্থ, খুব স্ট্যান্ডার্ড একটা অঙ্ক এটা, এটা উত্তর মুখস্থ। কোশ্চেন নাম্বার 20 করে দেখতে হবে, ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টারের করে দেখতে হবে, কনসেপচুয়াল একটু আছে। কোশ্চেন নাম্বার 15, এটা তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিঙ্গুলার সলিউশন, দেখো বলেই দিয়েছে কি ফর্মে আছে, ক্লেরটস। 21, কমপ্লেক্স নাম্বারের খুব সিম্পল একটা প্রবলেম, এটাও মুখস্থই বলতে পারি আমরা, কারণ বইয়ের এক্সাম্পল বা এক্সারসাইজে রেজাল্ট হিসেবে এটা দেওয়া আছে, এটা করেও দেওয়া আছে। অঙ্কটা একটু লেন্দি হয়, মুখস্থ রাখলে ভালো। আর যখন আমি রিভিশন করাবো তখন তোমাদের আবার বলবো যে কোনগুলো বেশি করে মুখস্থ করতে হবে, কোনগুলো ইয়ে করতে হবে, একটু বলে দেবো আবার। 22, 3D জিওমেট্রি, প্লেন থেকে আছে, এটা কনসেপচুয়াল অঙ্ক একটা, করেই দেখতে হবে। 28, মুখস্থ অঙ্ক, ইন্ট্রিনসিক ইকুয়েশন, মানে ইন্টিগ্রাল ক্যালকুলাসে ওই লেন্থ লেন্থ অফ এ কার্ভ, ওখান থেকে আছে, এটা মুখস্থ থাকলে চট করে হয়ে যাবে। 23, রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা দিয়েছে, মানে এটাও মুখস্থ। 29, দাস মুখার্জির বইয়ের এক্সাম্পলে করা আছে, বইয়ের এক্সাম্পল খুব ভালো করে দেখতে হবে, কারণ ম্যাক্সিমাম অঙ্ক বইয়ের এক্সাম্পল থেকে দেওয়া হয় পরীক্ষায়, যেগুলো আমরা স্কিপ করে যাই। এমসিকিউ বইয়ে অত প্রবলেম তুমি পাবে না, কারণ একটা এমসিকিউ বইয়ের ভলিউম হচ্ছে তোমার একটা টেক্সট বই, কোন একটা টপিকের একটা টেক্সট বই, তার কাছাকাছি হবে। তাহলে একটা টেক্সট বইয়ের ভলিউম ওইটা হচ্ছে, আর একটা পুরো এমসিকিউ বইয়ের ভলিউম ওটা হচ্ছে, যেখানে এতগুলো টপিক আছে। তাহলে কখনোই ওই বইয়ে সমস্ত কিছু থাকে না, বা ওই বই পড়লে কাজ হবে না, ঠিক আছে? ওটা কাদের জন্য? এমসিকিউ বই কারা প্র্যাকটিস করে?
যাদের পুরো সিলেবাসের সমস্ত কিছু নখদর্পণে আছে, তারা প্র্যাকটিস করে এমসিকিউ। ঠিক আছে, প্রথমে এমসিকিউ বই প্র্যাকটিস করলে খুব ক্ষতি হবে, এই জন্য আমি কোশ্চেন গুলো দেখাচ্ছি। 24 থিওরি অফ ইকুয়েশনের খুব সিম্পল একটা প্রবলেম করে বের করতে হবে ক্যালকুলেশন করে। 30 এটাও তোমার হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ওখান থেকে আছে স্ট্যান্ডার্ড একটা মানে রেজাল্ট, মুখস্থ বলতে পারো। 25 প্রবাবিলিটির খুব সিম্পল একটা প্রবলেম, ঠিক আছে, করে বের করতে হবে, সিম্পল। 31 এখানে তোমার ডেকার্টেস রুল অফ সাইন কাজে লাগাতে হবে, থিওরি অফ ইকুয়েশন, সিম্পল প্রবলেম করে দেখতে হবে। 26 মুখস্থ প্রবলেম, পেডাল ইকুয়েশন, কতগুলো পেডাল ইকুয়েশন মনে রেখে দিতে হবে। আমি তোমাদের একটা টেবিল দিয়েছিলাম যে এই কার্ভগুলোর পেডাল ইকুয়েশন ডিরেক্ট তুমি কিন্তু পরীক্ষায় করবে। হলো 32 এটা হচ্ছে ভেক্টরের একটা সিম্পল অ্যাপ্লিকেশন, এটা করে দেখতে হবে। 27 থিওরি অফ ইকুয়েশন, খুব সিম্পল একটা প্রবলেম করে দেখতে হবে। 32 সিকোয়েন্সের প্রবলেম, খুব সিম্পল একটা প্রবলেম, দেখা মাত্রই হয়ে যাবে, তেমন একটা পেন চালাতে হবে না। ঠিক আছে। 34 ডিফারেন্সিয়েবিলিটি, এটাও খুব সিম্পল একটা প্রবলেম। 40 এটা মুখস্থ, ভেক্টরের একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট মুখস্থ। 35 এটা একটু করে দেখতে হবে, থিওরি অফ ইকুয়েশন বলেছে, মাল্টিপল রুট। 41 3D জিওমেট্রি, দেখো এটা 3D জিওমেট্রির প্রথম চ্যাপ্টার, ওখান থেকে দিয়েছে, তাই ওটাও কিন্তু করতে হবে, ওই চ্যাপ্টারটাও, যেটা তোমার ওই ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন। 36 ইন্টিগ্রাল ক্যালকুলাস, সিম্পল একটা ইন্টিগ্রেশন আছে, করতে পারবে। 42 দেখো থিওরি, এ ক্রস বি ক্রস সি এর ফর্মুলা, তার মানে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট করতে হবে। 37 ডেফিনাইট ইন্টিগ্রালের একটা প্রবলেম, সিম্পল প্রবলেম, দেখা মাত্রই হয়ে যাবে। 43 সিরিজের একটা প্রবলেম, খুব সিম্পল প্রবলেম, খুব একটা তোমায় ক্যালকুলেশন করতে হবে না, 1-2 লাইনেই হয়ে যাবে। 38 ডেফিনাইট ইন্টিগ্রাল, এটা খুব সিম্পল একটা প্রবলেম, 1-2 লাইন করলেই হয়ে যাবে। 44 নিউমেরিক্যাল অ্যানালিসিস, অপারেটর চ্যাপ্টারের খুব স্ট্যান্ডার্ড একটা প্রবলেম, এই প্রপার্টিটা যদি জানা থাকে চট করে হয়ে যাবে এক লাইনে। 39 ডিটারমিনেন্টের একটা প্রপার্টি দিয়েছে, তার মানে এটা মুখস্থ বলতে পারো, থিওরি, থিওরি আছে তাহলে। 45 এটাও খুব ইজি একটা প্রবলেম, রেঞ্জ বের করতে বলেছে, এই অঙ্কটা তোমাদের আমি অনেকবার আগে বলেছি, খুবই সিম্পল একটা প্রবলেম এটা। তারপর 46 দেখো ডাইনামিক্স এর প্রবলেম, এটা তুমি পেয়ে যাবে ডাইনামিক্স এর বইয়ের এক্সাম্পলে পেয়ে যাবে, ঠিক আছে, ওই মোশন ইন এ স্ট্রেট লাইন ওখানে পেয়ে যাবে। 51 এটা হচ্ছে তোমার বিটা গামা কাজে লাগিয়ে করতে পারো ইজিলি, বা এমনিও করা যাবে, ডেফিনাইট ইন্টিগ্রাল। 47 তোমার ডেরিভেটিভ করতে হবে, খুব সিম্পল একটা প্রবলেম। 52 ডাইনামিক্স এর প্রবলেম, কিন্তু এই প্রবলেমের উত্তরটা যদি মনে রাখো জলদি হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, উত্তরটা মনে রাখতে হবে, এটা মুখস্থ প্রবলেম 52, কারণ করে বের করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। 48 এটাও হচ্ছে তোমার ডিটারমিনেন্টের একটা প্রপার্টি, থিওরি, সিম্পল থিওরি। 53 ডেফিনাইট ইন্টিগ্রাল, এটা করে দেখতে হবে, না করে দেখতে হবে, এটা মুখস্থ প্রবলেম, খুব স্ট্যান্ডার্ড একটা অঙ্ক, ঠিক আছে, 53 ও মুখস্থ। 49 এমবিটি খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা যদি মুখস্থ থাকে খুব ভালো, করে দেখলে অনেকটা টাইম চলে যাবে, অনেকগুলো অঙ্ক মুখস্থ প্রবলেম আছে, ঠিক আছে। এবার এই যে বলছি মুখস্থ মুখস্থ, এগুলো কখন হবে? তুমি যখন হিউজ অঙ্ক প্র্যাকটিস করবে, অনেক দিন থেকে প্র্যাকটিস করবে, অটোমেটিক্যালি অনেক অঙ্কের উত্তর তোমার মুখস্থ হয়ে যাবে, ওটা একদিনে হবে না, দীর্ঘদিনের প্র্যাকটিস দরকার। 54 ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দেখো কনসেপ্ট থেকে আছে, মানে থিওরি, থিওরি থেকে কোশ্চেন, যারা থিওরি পড়বে না ঠিক করে তারা এই উত্তরটা করতে পারবে না। 50 অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, তার মানে ইনইকুয়ালিটি, এটাও ইনইকুয়ালিটি সিম্পল অ্যাপ্লিকেশন। 56 দেখো ভেক্টর থেকে আছে, সিম্পল অঙ্ক, এটাও করে দেখতে হবে না, মুখস্থ প্রবলেম, এটাও খুব সিম্পল একটা প্রবলেম লিমিটের, ঠিক আছে।
57 একটু করে দেখতে হবে। তোমার এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বক্স, যেটা আমরা বলি বক্স এবিসি, তার একটা অ্যাপ্লিকেশন এটা 57, খুব সিম্পল প্রবলেম। 63 এল হসপিটাল, ঠিক আছে, করে দেখতে হবে। 58 তোমার এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি 2D জিওমেট্রি। 64 রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হবে কিনা চেক করতে বলেছে, মানে এমভিটি, করে দেখতে হবে। করে নাই এমনি এটার প্রপার্টিটা দেখলেই বুঝতে পারবে এই ফাংশনটার কি প্রপার্টি আছে না আছে, দেখেই বুঝতে পারবে। 59 গ্রুপ থিওরি, খুব সিম্পল একটা রেজাল্ট বা প্রপার্টি, খুব একটা টাইম লাগবে না। 65 এটা হচ্ছে তোমার ম্যাপিং থেকে আছে, কতগুলো ইনজেক্টিভ ম্যাপিং, মানে ফর্মুলাটা যদি জানা থাকে জলদি হয়ে যাবে, মানে এটা ফর্মুলা বেসড, ঠিক আছে, তাহলে ফর্মুলাও দরকার, কনসেপ্টও দরকার। 60 এগুলোর মধ্যে কি রিলেশন আছে জানতে চেয়েছে, ঠিক আছে, দুটো নাম্বারের ক্ষেত্রে। ইনইকুয়ালিটির প্রবলেম এটা, এটা তোমার ইন্টিগ্রেশন একটা সিম্পল, এই অঙ্কটা মুখস্থ। লেন্থ, কতগুলো কার্ভের আমি লেন্থ মনে রাখতে বলেছিলাম, মুখস্থ প্রবলেম। 61 ডোমেন বের করতে বলেছে, এটা করে দেখতে হবে, এটা মুখস্থ নয়, সমস্ত অঙ্ক মুখস্থ নয়, ঠিক আছে। এটা যেমন তোমার বাইসেক্টর, মানে এটাও তোমার জানা থাকলে করতে পারবে, মানে ফর্মুলাটা, এটা মুখস্থই বলতে পারি। 73 ডাইনামিক্স এর প্রবলেম, এটাও মুখস্থ প্রবলেম, এটাও তোমার জানা আছে, প্রপার্টি, জলদি হয়ে যাবে, মানে এটাও তুমি প্রপার্টি বেসড বলতে পারো, মানে মুখস্থ বলতে পারো। 74 গ্রুপের প্রপার্টি জানা থাকলে জলদি হয়ে যাবে। দেখো এগুলো টাইম টেকিং নয়, মানে প্রপার্টি বেসড যেহেতু, এগুলো তোমার টাইম বাঁচাবে, কিছু অঙ্ক ক্যালকুলেশন করতে হবে, কিছু অঙ্ক মুখস্থ দিয়ে তুমি টাইম বাঁচিয়ে দিচ্ছ, এইভাবে কিন্তু অঙ্কগুলো সলভ করা যায়, অনেক প্রবলেম সলভ এইভাবেই করা যায়। কোশ্চেন নাম্বার 70 করে দেখতে হবে, এটা গ্রুপ থিওরি, তবে খুব একটা জটিল নয়, এটা আইডেন্টিটি এলিমেন্ট বের করতে বলেছে। 75 এটাও গ্রুপ থিওরি, সিম্পল একটা ফর্মুলা। 71 3D জিওমেট্রি, ঠিক আছে, ফর্মুলা, ফর্মুলা থেকে দিয়েছে দেখো। 76 ইন্টিগ্রাল ডোমেন, মানে ওই রিং ফিল্ড থেকে আছে, প্রপার্টি, একটু কনসেপচুয়াল আছে, একটু ভাবতে হবে, এখানে পেন চালাতে হবে না, জাস্ট ভাবলেই কাজ হয়ে যাচ্ছে। এটা যেমন তোমার নিউমেরিক্যাল অ্যানালিসিস, খুব সিম্পল একটা ব্যাকওয়ার্ড ডেল্টা ফরওয়ার্ড ডেল্টার মধ্যে ইন্টিগ্রাল, ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রাল করতে পারবে, করে বের করতে পারবে এটা। 78 এটা করে দেখতে হবে। 83 বুলিয়ান অ্যালজেব্রা প্রপার্টি জানা থাকলে হয়ে যাবে। 84 ইন্টিগ্রাল ক্যালকুলাস, ঠিক আছে, সিম্পল, এটা প্রপার্টি, এটাও হয়ে যাবে দেখা মাত্রই। 79 ডাইনামিক্স এর একটা থিওরিটিক্যাল প্রবলেম, এটার উত্তর যদি মনে থাকে হয়ে যাবে জলদি। 85 বিটা গামা থেকে আছে প্রপার্টি, এটা একটু করে দেখতে হবে। 80 করে দেখতে হবে না, মুখস্থ প্রবলেম, ডাইনামিক্স এর এক্সাম্পলে করা আছে, বইয়ের এক্সাম্পলে, ঠিক আছে। 86 এটা তোমায় করে দেখতে হবে একটু, ঠিক আছে, তোমার কলিশন থেকে আছে। 81 সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপ কোনটা হবে চেক করতে পারবে দেখে, ঠিক আছে, একটু একটা দুটো অপশন টেস্ট করলেই পেয়ে যাবে। 87 আছে বুলিয়ান অ্যালজেব্রা প্রপার্টি থেকে, তাহলে প্রপার্টি, এটাও হয়ে যাবে জলদি। এই অঙ্কটাও খুব বড় একটা অঙ্ক, করে বের করতে পারবে না, বইয়ের এক্সারসাইজে করতে দেওয়া আছে, মানে কিছু উত্তর মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ প্রবলেম, এটা তোমায় একটু ভাবতে হবে ইন্টিগ্রাল ডোমেন কোনটা নয়, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, মুখস্থ প্রবলেম, বিটা গামার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে বলেছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা করে দেখতে হবে। এটা তোমার প্রপার্টি মুখস্থ, রেডিয়াল ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন কি হবে জানতে চেয়েছে, ফর্মুলা। 95 এটাও তোমার ফর্মুলা, মানে ফর্মুলা দিয়ে অঙ্কটা আছে, ফর্মুলাটা জানো কিনা দেখতে চেয়েছে। 91 এটাও প্রবাবিলিটির একটা সিম্পল অ্যাপ্লিকেশন। 96 ইলিপস, ইলিপসের ইসেন্ট্রিসিটি, ঠিক আছে, ওই কনিক সেকশন থেকে দিয়েছে দেখো, করতে পারবে। দুটো ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে জানতে চেয়েছে, মানে থিওরি। 97 অ্যাসিমটোট একটা দিয়েছে,
এখানে দিয়েছিল একটা অ্যাসিম্পটোট থেকে 93 তোমার ওই ট্রান্সলেশন রোটেশন এখান থেকে আছে, 98 নিউমেরিক্যাল অ্যানালিসিস, এই ই ডেল্টার প্রপার্টিগুলো কাজে লাগাতে হবে, তাহলেই হয়ে যাবে। 99 প্রবাবিলিটি থেকে আছে, এটা করে দেখতে হবে। 100 পোল বের করতে বলেছে, 2D জিওমেট্রি। এই হচ্ছে গল্প, বুঝতে পারলে? একটা পেপার আমি তোমাদের দেখালাম, তাহলে পিডিএফ দেখানোর কাজ মোটামুটি কমপ্লিট। আরেকটা কথা, ওই পিএসসি 2017, 2018, 2019 ওগুলো যখন সলভ করবে দেখতে পাবে যে কমপ্লেক্স অ্যানালিসিসের কিছু কোশ্চেন আছে, ওগুলো বাদ দেবে, ওগুলো আমাদের কাজে লাগবে না। যেমন কমপ্লেক্স ইন্টিগ্রেশন বা রেসিডিউ বের করা, এগুলো আমরা মাস্টার ডিগ্রিতে পড়েছিলাম, তো ওগুলো আমাদের নেই, ওগুলো ওই পরীক্ষার জন্য কাজে লেগেছিল, তাই ওখান থেকে কোশ্চেন ছিল। তবে আমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কমপ্লেক্স অ্যানালিসিস দরকার নেই। তোমার সিলেবাসে যেগুলো বলা আছে ওগুলো ভালো করে করবে, ঠিক আছে? আর কোনো কোয়ারি বলো, মোটামুটি একটা আইডিয়া তৈরি। হ্যাঁ, মোটামুটি যেটা একটা, দেখছি স্পিড দরকার, অন্য কিছু নয়। ওটাই বলছি, কোশ্চেন গুলো খুব যে কঠিন দিচ্ছে তুমি পারবে না এমনটা নয়, তুমি পারবে, কিন্তু স্পিড দরকার, প্রচুর স্পিড দরকার। আর যেহেতু পুরো সিলেবাসটা যখন মাথায় রাখতে হবে তখন ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ পড়বে বা টপিক ওয়াইজ পড়বে দেখবে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তখন ধরো তুমি টপিক ওয়াইজ কোথাও মক টেস্ট দিচ্ছ, অনেক নাম্বার পাচ্ছ, ওতে কিন্তু ভাববার কিছু ব্যাপার নেই যে তুমি অনেক ভালো তৈরি হয়ে গেছো। যখন তুমি পুরোটার উপর টেস্ট দিচ্ছ তখন কত পাচ্ছ ওটা দেখতে হবে, মানে ফুল যে মক টেস্ট গুলো হয়, ঠিক আছে? তো তোমাদের প্র্যাকটিস আমি করাবো ভেবেছি, এবার কবে আরম্ভ হবে ওটা আমাকে একটু ভাবতে হবে, আমি কখন টাইম বের করতে পারি না পারি, কবে থেকে টাইম বের করতে পারবো আমি তোমাদের জানিয়ে দেবো যদি হয়, ঠিক আছে? আর যদি কোনোভাবে আমি প্র্যাকটিস ব্যাচ নাও করাতে পারি, আমি তোমাদের পেড গ্রুপে কিছু না কিছু কোশ্চেন বা প্র্যাকটিস সেট দিতে থাকবো, তোমরা ওগুলো প্র্যাকটিস করবে, তাতেও কাজ হবে। এতদিন অবধি আমি যা কিছু করিয়েছি ওটা যদি ভালো করে প্র্যাকটিস করো আর নিজে যদি প্র্যাকটিস করো অনেক, তাহলেও অনেক। তো আমি চেষ্টা করব এই প্র্যাকটিস ব্যাচটা করানোর। হুম, আমি জানিয়ে দেবো, গ্রুপে জানিয়ে দেবো, যা কিছু হবে গ্রুপে জানিয়ে দেবো। আমি ডিসাইড করি আগে, বা টাইম বের করতে পারলে বলে দেবো, ঠিক আছে? তাহলে আমি বলি 99 থেকে যে কোশ্চেন সেটটা আপনি করেছেন ওটা, হুম, ওর কি অ্যান্সার কি গুলো আছে? কোনটা বলো তো? না 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 না, আনসার কি নাই, আনসার কি পাবে না কোথাও, অনলি তো কোশ্চেন পেপার গুলো আছে। না, আমরা কোশ্চেনের মানে করলাম, কিন্তু ওটা ঠিক হচ্ছে কিনা ওটা যে মিলিয়ে দেখবো, এটাই একটা। ওটাই বলছি, ওটা পাওয়া যাবে না, ওটা একটা, এটা তোমার ড্রব্যাক বলতে পারো। তবে তোমাদের টেলিগ্রাম গ্রুপটা আছে, তোমরা কোশ্চেন যেটা ডাউট হবে গ্রুপে পাঠাবে, নিজেদের মধ্যে আলোচনা করবে, আমিও দেখবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আর অনেক কোশ্চেনই তো বইয়ের কোশ্চেন, যেগুলো বইয়ের কোশ্চেন ওগুলো বই থেকে মিলিয়ে নিতে পারবে, যেগুলো ধরো টেক্সট বই থেকে কোশ্চেন গুলো দেওয়া আছে ওগুলো ওখান থেকে হয়ে যাবে। এই পুরো 100টা কোশ্চেনের মধ্যে সমস্ত কোশ্চেন তোমাদের আটকাবে না, দেখবে হয়তো 10 থেকে 15টা কোশ্চেন তোমাদের আটকাবে হার্ডলি, আমি বলছি। বাকি যেগুলো আছে তোমরা টেক্সট বই খুঁজলে কোথাও না কোথাও ঠিক পেয়ে যাবে উত্তরগুলো, তাই না? পুরো পেপারটা তো দেখলে, খুব একটা অচেনা অঙ্ক দেখতে পেলে কি? না না, তেমন পেলাম না। হুম, ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম আজকে তাহলে। এবার যা কিছু হবে তোমরা জানাবে আমায় গ্রুপে, আমি চেক করব। আজকে ক্লাসটা এখানেই আমি এন্ড করছি তাহলে, ঠিক আছে?